Okay, let's start. So, welcome to financial reporting class. And as discussed, today's topic will be discussing on IFRS 15 revenue from contract with customers. And আমরা গত ক্লাসে যেটুকু করেছিলাম জাস্ট তার একটা কুইক সামারি যদি আমরা একটু গো থ্রু করি what we did in our last class. First of all, we have identified the difference between revenue and income. যে রেভিনিউ এবং ইনকামের ডিফারেন্সটা কি? বেসিক্যালি ডিফারেন্স খুবই সিম্পল। রেভিনিউ হচ্ছে যে ইনকাম আমার অর্ডিনারি বিজনেস অ্যাক্টিভিটিস থেকে জেনারেট হয় সেটাকে আমরা রেভিনিউ বলি। আর ইনকাম বলতে আমরা নেট ইনকাম মানে সব এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা থাকে, অথবা অন্য কোনো সোর্স থেকেও যদি কোনো আর্নিং হয় সেটাকে আমরা ইনকাম বলে থাকি। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা এখানে যে আইএসটা নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস 15, এইটা বেসিক্যালি কম্বিনেশন অফ টু স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে আইএস 18 প্রিভিয়াসলি যেটা রেভিনিউ রিলেটেড ছিল, আরেকটা হচ্ছে আইএস 11 যেটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টের একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল। এই দুইটা স্ট্যান্ডার্ডকে কম্বাইন করে আইএফআরএস 15 করা হয়েছে এবং আগের দুটো স্ট্যান্ডার্ড অলরেডি ভয়েড হয়ে গিয়েছে, লাইক আউটডেটেড হয়ে গিয়েছে। সো সেটা আর আমার জন্য এখন রেলেভেন্ট না। আমরা এখন রেভিনিউ রিলেটেড যে কোনো কিছু আইএফআরএস 15 এর মাধ্যমে রেকগনাইজ করি। ফর এভরি কমার্শিয়াল অর্গানাইজেশন তারা যদি রেভিনিউ জেনারেট করে, অবশ্যই তাদেরকে এই 5টা স্টেপ মডেলের মাধ্যমে রেভিনিউটা জেনারেট করতে হবে। তাহলে 5 স্টেপস মডেল কি ছিল? নাম্বার 1, উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট, রাইট? এটার একটা নেমোনিক আমরা বলেছি। নেমোনিকটা হচ্ছে জাস্ট সিম্পলি মনে রাখার জন্য, এটাকে আমরা সি পোর্টার বলি। জাস্ট এটা বানানো একটা নেমোনিক। সি মানে হচ্ছে কন্ট্রাক্ট, পিও মানে হচ্ছে পারফরম্যান্স অব্লিগেশন, টি মানে হচ্ছে ট্রানজাকশন প্রাইস, এ মানে হচ্ছে অ্যালোকেশন দ্য ট্রানজাকশন প্রাইস, অ্যালোকেটিং দ্য ট্রানজাকশন প্রাইস, এন্ড আর মানে হচ্ছে রেকগনিশন। সিম্পল। সো এটাকে জাস্ট এই নেমোনিক গুলা করার মানেই হচ্ছে স্টাডির একটা টেকনিক হিসাবে যে আপনার যেন ইজি ওয়েতে মনে থাকে এই 5টা স্টেপ। তাহলে আমি আইএফআরএস 15 অনুযায়ী যখনই কোনো কোম্পানির রেভিনিউ রেকগনাইজ করব, আই হ্যাভ টু কমপ্লাই উইথ 5 স্টেপস মডেল। ওকে, এবং প্রত্যেকটা স্টেপে আমরা এটাকে কিভাবে আলটিমেটলি আইডেন্টিফাই করব, কিভাবে পারফরম্যান্স অব্লিগেশন সেট আমরা ডিটারমাইন করব, কিভাবে আমরা ট্রানজাকশন প্রাইসটা আইডেন্টিফাই করব, অ্যালোকেশনটা কখন করব, এন্ড দেন পারফরম্যান্স অব্লিগেশনটা কখন স্যাটিসফাই হবে, ঠিক তখনই আমি এটাকে রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারবো। সো দ্যাট ইজ হাউ অর দ্যাট ইজ দ্য ওয়ে উই অ্যাকচুয়ালি রেকগনাইজ আওয়ার রেভিনিউ। ক্লিয়ার? এরপর হোয়াট উই স, আমার এই 5টা স্টেপের মাধ্যমে রেভিনিউ রেকগনিশনের জন্য কয়েকটা ইলাস্ট্রেশন আমরা দেখেছিলাম, ঠিক না? একটা বেসিক ইলাস্ট্রেশন রিগার্ডিং বোতলের জন্য, এরপর হচ্ছে একটা আপনার সফটওয়্যার ইলাস্ট্রেশনের জন্য, মানে লাইক আমি হার্ডওয়্যারও সেল করি আবার মেইনটেনেন্সটাও সেল করি, আরেকটা ছিল হচ্ছে বোথ সফটওয়্যার অ্যান্ড মেইনটেনেন্স। এন্ড এই 3টা ডিফারেন্ট এক্সাম্পলে আমরা দেখেছি কিভাবে আমাদের রেভিনিউটা রেকগনাইজ করতে হয়। ক্লিয়ার? Okay. And just before ending our last class, we have discussed 3 specific scenarios. কি কি সিনারিও ছিল? নাম্বার 1, এজেন্সি সেল। এজেন্সি সেলের জন্য যারা এজেন্ট তার জন্য রেভিনিউ কতটুকু হবে? যতটুকু তার কমিশন, রাইট? এরপর আমরা কথা বলেছি সেল অর রিটার্ন, তার জন্য কতটুকু আমার রেভিনিউ কখন হবে? যখন কনফার্ম হবে যে কন্ট্রোলটা ট্রান্সফার হয়েছে। নাম্বার 3, সেল অ্যান্ড রিপারচেজ। তাহলে সেল অ্যান্ড রিপারচেজটা কখন হবে? যখন আমি সেল করার সাথে সাথে আবার রিপারচেজ করব, এই এগ্রিমেন্টটা আমার কাস্টমারের সাথে অর আমার কাউন্টার পার্টির সাথে হবে। সেই ক্ষেত্রে সেল অ্যান্ড রিপারচেজের জন্য আমরা এখানে কোনো রেভিনিউ রেকগনাইজ করব না, রাদার এটা একটা লোন অ্যারেঞ্জমেন্ট আমার জন্য, ঠিক না? এবং এখান থেকে আমি যে টাকাটা পাবো সেটাকে আমি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হিসেবে রেকর্ড করব। এন্ড গত ক্লাসে আমরা একটা ডাবল এন্ট্রিও চিন্তা করেছিলাম, হাউ উইল প্রোভাইড ডাবল এন্ট্রি। আমার যদি ভুল না হয়ে থাকে আমরা লাস্ট ক্লাসে এইটুকু পর্যন্ত ডিসকাশন করেছিলাম, রাইট? এন্ড আমরা বলেছিলাম যে কনস্ট্রাকশন কন্ট্রাক্টের যে পার্টটা, মানে হচ্ছে আমার যেই পারফরম্যান্স অব্লিগেশনটা ওভার দ্য টাইম স্যাটিসফাই হয়, বিশেষ করে যেই রেভিনিউ গুলো কনস্ট্রাকশন কোম্পানি, ডেভেলপমেন্ট কোম্পানি, ডেভেলপার কোম্পানি, তাদের জন্য রেভিনিউটা কিভাবে রেকগনাইজ করতে হয়। ওকে, এক কথায় যেই প্রজেক্টের কাজগুলো, যেই কনস্ট্রাকশনের কাজগুলো ওভার দ্য ইয়ার, ওভার দ্য পিরিয়ড আমরা কমপ্লিট করি,
ওকে, যেমন আপনি যদি একটু সিম্পল চিন্তা করেন, ধরেন একটা মেট্রো রেল, অর একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর একটা ফ্লাইওভার, রাইট, অর একটা বিল্ডিং, এগুলা যারা বানায়, যারা কনস্ট্রাকশন করে, এদের কি একটা বিল্ডিং বানাইতে আসলে মানে 2 4 5 মাসের মধ্যে পসিবল শেষ করা? ইট টেক্স অলমোস্ট 3 to 4 years, রাইট, সামটাইমস এটা আরো বেশিও লাগে। এখন কোয়েশ্চেনটা আসে, তাহলে তার জন্য রেভিনিউ রেকগনিশনটা কেমন হবে? ও কি তাহলে সবটুকু রেভিনিউ ফার্স্ট ইয়ারই রিয়েলাইজ করে ফেলতে পারবে? টেকনিক্যালি কি মনে হচ্ছে? না। তাহলে এই ধরনের সিনারিওতে আমরা রেভিনিউ কিভাবে রেকগনাইজ করব, তারই একটা ডিটেলস সামারি নিয়ে আমরা আজকে ডিসকাশনটা করব, এন্ড দেন আমরা এইটার রিলেটেড আইফআরএস 15 রিলেটেড কিছু স্টাডি হাবের কোয়েশ্চেন প্র্যাকটিস করার ট্রাই করব, সো দ্যাট আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে আইফআরএস 15 থেকে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন কেমন আসতে পারে আপনাদের এক্সামে। ওকে, এখন আমি একটা ছোট্ট কোয়েশ্চেন যদি আপনাদেরকে দিয়ে শুরু করি, যে এই যে আমরা প্রজেক্টের কথা বললাম, কনস্ট্রাকশন প্রজেক্ট, এই প্রজেক্টের রেভিনিউ আমি কিভাবে রেকগনাইজ করতে পারি? পুরোটা তো আমি ফার্স্ট ইয়ারে রেকগনাইজ করব না, দ্যাটস ইউ গাইজ অলরেডি সেড। তাহলে এটার রেকগনিশনটা কেমন হইতে পারে, কিভাবে হতে পারে, হোয়াট উড বি দা ওয়ে অর প্রসিডিউর? ডেফার্ড হবে, বাট আমি ধরেন ইয়ার ওয়ানে কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? ধরেন আমি আমি একটু সিম্পল সিনারিও চিন্তা করি, ধরেন আমার এই প্রজেক্টটার কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 100 মিলিয়ন, 3 বছর। ওকে, 3 থেকে 4 বছর, এটা কতদিন লাগবে আমি আসলে জানি না। এখন এই 100 মিলিয়নের রেভিনিউ আমি কখন কতটুকু রেকর্ড করতে পারবো? হুম, এক্স্যাক্টলি। তার মানে আমি যতটুকু, সো এখানে একটু মনে রাখবেন, আমরা এখন যেই পয়েন্টটা নিয়ে কথা বলছি, এখানে পার্সেন্টেজ অফ কমপ্লিশন, এই ওয়ার্ডটা, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি আগাচ্ছিলাম। তাহলে এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আমরা রেভিনিউ ততটুকুই রেকগনাইজ করব যতটুকু ওই ইয়ারে কমপ্লিট করতে পেরেছি, দ্যাট ইজ কল্ড পার্সেন্টেজ অফ কমপ্লিশন। তাহলে আমি যদি সিম্পল ভাবে বলি, যেই প্রজেক্টের আর যেই সিনারিওতে আমার পারফরমেন্স অব্লিগেশন ওভার দ্য ইয়ার স্যাটিসফাই হয়, সেই ক্ষেত্রে আমরা রেভিনিউ রেকগনাইজ করব কিসের উপর বেস করে? বেসড অন পার্সেন্টেজ অফ কমপ্লিশন। কথাটা ক্লিয়ার? এইটা আপনি যে কোনো কনস্ট্রাকশন কোম্পানির জন্য চিন্তা করতে পারেন, যারা রাস্তাঘাটের কাজ করে, এদেরও তো একই অবস্থা। ও কি প্রথম বছরই পুরো রাস্তা শেষ করে ফেলতে পারে? প্রথম মাসেই কি পুরো রাস্তা শেষ হয়? ইট টেক্স 5 মান্থ, 6 মান্থ, সামটাইমস 1 বছর, 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়, ঠিক না? সো এই অনুযায়ী কিন্তু তারা তাদের রেভিনিউটা আলটিমেটলি রেকগনাইজ করতে পারে, বিকজ ইট কভার্স দ্য ম্যাচিং প্রিন্সিপালস, ঠিক না? ম্যাচিং প্রিন্সিপালস কি বলে? আমি যে বছরে যতটুকু রেভিনিউ আর্ন করব, ওই বছরে আমি ততটুকুই রেভিনিউ দেখাতে পারবো, এর বেশিও না, এর কমও না। আবার একইভাবে আমার ওই বছরের যতটুকু রেভিনিউ আমি দেখাচ্ছি, ওইটুকু আর্ন করার জন্য যতটুকু এক্সপেন্স আমি ইনকার করব, আমি ততটুকু এক্সপেন্সই দেখাবো, এর বেশিও না, এর কমও না। আমি বুঝাতে পারলাম কথাটা? তাহলে আমরা এই সেকেন্ড সিনারিওর ক্ষেত্রে, ইফ অব্লিগেশন সেটেলড ওভার টাইম, রেকগনাইজ ওভার টাইম, এই ক্ষেত্রে আমরা সব থেকে প্রায়োরিটি দিব কোন টার্মটাকে? পার্সেন্টেজ অফ কমপ্লিশন। ক্লিয়ার? ওকে, এখানে আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন একটা প্রজেক্টের কাজ শুরু করবেন, এই প্রজেক্টটা 2 রকমের হতে পারে, মানে বেসিক্যালি 3 রকমের হতে পারে। একটু লেখেন, প্রজেক্ট কুড বি অর কন্ট্রাক্ট কুড বি, প্রজেক্ট অথবা কন্ট্রাক্টটা 3 রকমের হতে পারে। হ্যাঁ, আপনি যেটাই লেখেন কোনো সমস্যা নেই। কুড বি ইন 3 টাইপ। ওকে, 3 ধরনের হতে পারে। নাম্বার 1, when the future outcome, when the future outcome
is known, when the future outcome is known, এই যে এখানে লেখা আছে দেখেন, when the future outcome is known, okay, and and the project is profitable project, মানে হচ্ছে আপনি যে প্রজেক্টটা হাতে নিচ্ছেন, আপনি যে কন্ট্রাক্টটা পেয়েছেন, এই কন্ট্রাক্টটার আউটকাম আপনি জানেন। আউটকাম জানা মানে কি, আপনি জানেন এটা শেষ করতে পারবেন, এটা শেষ করতে কতদিন লাগবে, ইউ নো দা আউটকাম, ইউ নো দা রেজাল্ট অফ দা কন্ট্রাক্ট, এবং এই কন্ট্রাক্টটা আপনার জন্য প্রফিট মেকিং হবে। তাহলে ফার্স্টে আপনাকে কি করতে হবে, ফার্স্টেই আপনাকে ওভারঅল একটা প্রফিট অথবা লস ক্যালকুলেট করতে হবে, রাইট? ওভারঅল প্রফিট অথবা লস আপনি কিভাবে ক্যালকুলেট করেন আমরা দেখবো স্টেপটা, বাট আপনি একটু অ্যাকারেন্টলি চিন্তা করেন আমরা ওভারঅল প্রফিট অথবা লস কিভাবে ক্যালকুলেট করি। আমার এই কন্ট্রাক্টের প্রাইস কত, রাইট? সে ফর এক্সাম্পল 100 মিলিয়ন লেস এই কন্ট্রাক্টের টোটাল কস্ট কত, সে ফর এক্সাম্পল 80 মিলিয়ন, তাহলে আমার ওভারঅল কন্ট্রাক্ট প্রাইস এবং কন্ট্রাক্ট কস্ট বাদ দেওয়ার পর এখানে ওভারঅল প্রফিট কত থাকতেছে, 20 মিলিয়ন। আমি বুঝাতে পারতেছি কথাটা? দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, ওকে। তাহলে এটা হইতে পারে আমার কন্ট্রাক্টটা প্রফিটেবল কন্ট্রাক্ট, ওকে। 2 নাম্বার, project outcome is known, project outcome is known, project outcome is known, and or but যেটাই লেখেন, and the project is loss making contract or the contract is loss making contract, যেটি আপনি বলেন, যেখানে লেখা আছে খুব সুন্দর করে লেখা আছে সম্মুখ, হ্যাঁ হ্যাঁ এটুকু, প্রজেক্ট ইজ লস মেকিং প্রজেক্ট। আপনারা ঠিক আমি যতটুকু দেখলাম প্রভিশনটা পড়েছেন, ঠিক না? ওকে, প্রভিশনে আপনাদের মনে হয় পুরোটা শেষ হয় নাই, পুরোটা কি শেষ হয়েছে? অলমোস্ট। IS 37 যখন পড়েছেন সেখানে অনারিয়াস কন্ট্রাক্ট নামে একটা কন্ট্রাক্ট পড়েছেন, অনারিয়াস কন্ট্রাক্ট, এটা পড়বেন, না পড়লেও আপনি ক্যাপ্টেন বইতে দেখবেন অনারিয়াস কন্ট্রাক্ট লেখা আছে, দেখেন অনারিয়াস কন্ট্রাক্ট। হোয়াট ইজ অনারিয়াস কন্ট্রাক্ট? অনারিয়াস কন্ট্রাক্ট মানে হচ্ছে, একটু আমি বুঝাইয়ে বলি তারপর আপনি লেখেন, আমি ফর্মুলাটা লিখে দিব। অনারিয়াস কন্ট্রাক্ট মানেই হচ্ছে যেই কন্ট্রাক্ট থেকে যেইটুকু বেনিফিট আসবে তার থেকে লস অথবা কস্ট বেশি হবে। আবারও বলছি, যেই কন্ট্রাক্টে আপনি অলরেডি কন্ট্রাক্ট করেছেন, এগ্রি করেছেন, সেখান থেকে যেটুকু আপনার ইনকাম হবে তার থেকে এক্সপেন্সটা বেশি হবে। বাট তাও কেন আপনি কন্ট্রাক্টটা কন্টিনিউ করতে হবে, কারণ আপনি অলরেডি কন্ট্রাক্ট করে ফেলেছেন। আপনাকে যদি এখন কন্ট্রাক্ট থেকে এক্সিট নিতে হয়, হয় আপনাকে পেনাল্টি দিয়ে এক্সিট নিতে হবে, অথবা আপনাকে কন্ট্রাক্টটা কন্টিনিউ করতে হবে। আমি কি বুঝাতে পারতেছি? তো আপনাদের কোশ্চেনটা এমন হইতে পারে যে আমরা কেন তাহলে অনারিয়াস কন্ট্রাক্টে যাব? অনারিয়াস কন্ট্রাক্ট আমি বুঝে শুনে যাই না, আমি করে ফেলছি কন্ট্রাক্ট, এখন আর আমার হাতে ওয়ে না, আমি এস্টিমেট করে দেখছি আমার এটা আলটিমেটলি লস মেকিং একটা কন্ট্রাক্ট হবে, দ্যাট ইজ কল্ড অনারিয়াস কন্ট্রাক্ট। কতটা বুঝাইতে পারছি? এইটার সব থেকে পারফেক্ট এক্সাম্পল কি বলতে পারবেন রিয়েল লাইফে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমার একটা ফেসবুক পোস্ট আছে এটা নিয়ে, আই রোট ইট ডাউন, যে আমাদের রিয়েল লাইফের সব থেকে কমন অনারিয়াস কন্ট্রাক্ট হচ্ছে টু গেট ম্যারিড, টু সরি আমি রেকর্ডিং এ আছে, ওকে, to to con to continue with marriage life you have to comply with all the required expenses and blah 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 blah, so আপনাকে অফকোর্স সেখান থেকে একটা এক্সপেন্স বেয়ার করতেই হবে। ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস জিনিস আমি যে কথাটা বলছি, বাট হোয়াটএভার, ইফ ইউ ওয়ান্ট টু গেট ডিভোর্স তাও আপনাকে কি করতে হবে, you have to pay the penalty, right? আপনাকে পেনাল্টি দিয়ে আলটিমেটলি সেখান থেকে বেরোতে হবে। So that is how in real life, or that is how it might work in business life. যেমন আপনি একটা বিল্ডিং ভাড়া নিছেন 10 বছরের জন্য, আপনার প্ল্যান ছিল এখানে অফিস করবেন, বাট সামহাউ আপনার বিজনেস প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আপনি আর এখানে অফিস করবেন না, বাট আপনার 10 বছরের কন্ট্রাক্ট হয়ে গেছে, হয় আপনাকে অফিসটা রাখতে হবে, রাইট, অথবা এটা আপনার বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট করে আপনাকে ওই পেনাল্টি দিয়ে দেন হচ্ছে আপনাকে কন্ট্রাক্টটা ব্রিচ করতে হবে। ক্লিয়ার? সো দ্যাট ইজ হাউ অনারিয়াস কন্ট্রাক্ট ওয়ার্কস। সো
এখন এখন কি বুঝতে পারতেছি যে এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা যখন বলতেছি লস মেকিং কন্ট্রাক্ট, কেন এটাকে আমরা লস মেকিং কন্ট্রাক্ট বলছি? বিকজ ডিউ টু দ্য অনারিয়াসনেস অফ দিস কন্ট্রাক্ট, রাইট? তাহলে যদি এটা অনারিয়াস কন্ট্রাক্ট হয় কখন হবে? আমি তো প্রথমেই বুঝে যাব অনারিয়াস কন্ট্রাক্ট কখন হবে। আমার রেভিনিউ হচ্ছে মানে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 100 মিলিয়ন, বাট কস্ট হচ্ছে আমার 105 মিলিয়ন। তাহলে আমার প্রাইস কতটুকু, আমার মানে আলটিমেটলি কস্ট কতটুকু বেশি বেয়ার করতে হবে? 5 মিলিয়ন, রাইট? নাও কোশ্চেন ইজ, এই যে 5 মিলিয়ন আমার অ্যাকর্ডিং টু প্রুডেন্স কনসেপ্ট, একটু রিলেট করার ট্রাই করি। অ্যাকর্ডিং টু প্রুডেন্স কনসেপ্ট, অ্যাকর্ডিং টু প্রভিশন, প্রভিশন আমি কোন কনসেপ্ট অনুযায়ী রিয়েলাইজ করি? অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট। তাহলে এই যে 5 মিলিয়ন যে লস হবে, এটা কি আমার 3 বছর পরে গিয়ে রেকগনাইজ করবো, না আমি এখনই রেকগনাইজ করতে হবে? অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট কি বলে? যখনই আপনি কোনো লস অ্যান্টিসিপেট করতে পারবেন, তাহলে আপনি লস অ্যান্টিসিপেট করতে পারতেছেন না এখানে, কত টাকার লস হবে আপনার এখানে? 5 মিলিয়ন। তো যখনই আপনি কোনো লস অ্যান্টিসিপেট করতে পারবেন, অ্যাজ পার দ্য প্রুডেন্স কনসেপ্ট আপনাকে লসটা কি করতে হবে? ইমিডিয়েটলি রেকগনাইজ করতে হবে। তাহলে এই যে আমরা যে এক্সাম্পলটার কথা বলছি, এখানে আপনাকে ওই 5 মিলিয়ন যে লসটা, সেটা ইমিডিয়েটলি প্রভিশন বুক করতে হবে। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? তাহলে প্রজেক্ট আউটকাম, আমরা এটার একটা এক্সাম্পল দেখব, বাট প্রজেক্ট আউটকাম আমি সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করছি। প্রজেক্ট আউটকাম যদি লস মেকিং হয়, তাহলে আমার ওই লসটুকুর জন্য ইমিডিয়েটলি আমাকে কি করতে হবে? প্রভিশন বুক করতে হবে। বাকি সবকিছু অ্যাজ ইট ইজ। তার মানে এই দুইটা প্রজেক্টের সব স্টেপ একই হবে, শুধু 2 নাম্বার লস মেকিং প্রজেক্টের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল প্রভিশন আমাকে জাস্ট বুক করতে হবে। কেন? বিকজ এটা একটা অনারিয়াস কন্ট্রাক্ট। অ্যাজ পার 37 IS 37 অনারিয়াস কন্ট্রাক্ট যদি হয়, সেক্ষেত্রে আমার প্রভিশন ইমিডিয়েটলি বুক করতে হয়। আমি কি বুঝতে পারলাম কথা? ওকে। তাহলে না, আমি যখনই লস রেকগনাইজ করে ফেলবো তখনই আমাকে, so আমি মান্থলি প্রোরাটা অথবা প্রপোর্শন করার জন্য। হুম, হ্যাঁ, এখনই করবো। whenever, যখনই আপনি অ্যান্টিসিপেট করবেন লসটা হইতে পারে, ডাজন্ট ম্যাটার এটা 2 বছর পরে হবে না 6 মাস পরে হবে না 3 বছর পরে হবে, ইউ হ্যাভ টু বুক ইউর লস, ইউ হ্যাভ টু রেকগনাইজ ইউর লস ইমিডিয়েটলি। দ্যাটস দ্য পারপাস অফ প্রুডেন্স কনসেপ্ট। আপনি কখনোই প্রফিট ওভারস্টেট করতে পারবেন না। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা দুইটা আউটকাম নিয়ে কথা বললাম, একটা হচ্ছে প্রফিট মেকিং হলে কি হবে, লস মেকিং হলে কি হবে। প্রফিট মেকিং অথবা লস মেকিং এর ক্ষেত্রে স্টেপ গুলা কি হবে সেটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। স্টেপ 1 আমরা ওভারঅল প্রফিট ক্যালকুলেট করব আর ওভারঅল লস ক্যালকুলেট করব। স্টেপ 2 কতটুকু আমি রেভিনিউ রেকগনাইজ করব, কতটুকু আমি কস্ট রেকগনাইজ করব বেসড অন পার্সেন্টেজ অফ কমপ্লিশন। স্টেপ 3 আমার কতটুকু এটার থেকে অ্যাসেট অ্যারাইজ করবে অর লায়াবিলিটি অ্যারাইজ করবে। এই হচ্ছে আমার বেসিক স্টেপ। এই স্টেপটা আমি সুন্দর করে আপনাকে বুঝাই বলবো এবং সুন্দর করে আমি লিখে দিব আপনাদেরকে, সো দ্যাট যখনই কোনো কোয়েশ্চেন আসে আপনি জাস্ট এই স্টেপটা মনে রাখলেই হবে, দ্যাটস ইট। বাট টেকনিক্যাল ব্যাপারটা আপনাকে একটু মাথায় দেওয়া যে যদি লস মেকিং হয় আপনাকে কি করতে হবে? ইমিডিয়েটলি প্রভিশনটা বুক করে ফেলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা দুইটার ক্ষেত্রে দেখলাম, একটা হচ্ছে প্রজেক্ট যদি আউটকামটা নোন হয়, আইদার এটা প্রফিট মেকিং হবে অর লস মেকিং হবে। আই নো দ্য আউটকাম, আইদার এটা প্রফিট হবে অথবা লস হবে। বাট প্রজেক্ট আউটকামটা যদি আননোন হয়, আননোন মানে কি? আমি জানি না প্রজেক্টটা আসলে কবে শেষ হবে, আর কতটুকু আমি রেকগনাইজ করতে পারবো, কতটুকু আমি রিকভার করতে পারবো। আই ডোন্ট নো দ্য প্রজেক্ট। এরকম অনেক প্রজেক্ট আছে, আপনি দেখবেন যে গভর্নমেন্টের প্রজেক্ট গুলো এরকম হয়, দেখবেন অনেক দিন পর্যন্ত আটকে থাকে। ইভেন অনেক বিল্ডিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে বিল্ডিং এর কাজ 5 বছর ধরে বন্ধ আছে, বাট ইউ ডোন্ট নো এটা কবে আপনি শেষ করতে পারবেন, কবে এটাকে আপনি রিকভার করতে পারবেন। এই ধরনের প্রজেক্টকে আমরা বলি ইফ দ্য প্রজেক্ট আউটকাম ইজ আননোন। তার মানে কি? আপনি আউটকামটা জানেন না, শিওর না প্রজেক্টটা কতটুকু শেষ হবে অথবা কতটুকু আপনার কবে রিকভার করতে পারবেন। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি প্রজেক্টের আউটকামটা আননোন হয় তখন আমি কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? দ্যাট ইজ আ কোশ্চেন, রাইট? কতটুকু আমি রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? 3 নাম্বারটার পয়েন্টটা খুব স্পেসিফিক। 3 নাম্বারের জন্য আমাকে অন্য কোনো স্টেপ আর ফলো করতে হবে না। যখনই আপনাকে এক্সামিনার কোশ্চেনে বলবে এই প্রজেক্টের আউটকামটা আননোন,
তখন আপনি ততটুকু রেভিনিউ রেকগনাইজ করবেন যতটুকু আপনি কস্ট রিকভার করতে পারবেন। যতটুকু কস্ট আপনি ইনকার করেছেন, যতটুকু কস্ট আপনি রিকভার করতে পারবেন। সে ফর এক্সাম্পল আপনি এখানে $50 লাখ কস্ট ইনকার করেছেন, এটার মধ্যে আপনি $50 লাখ রিকভার করতে পারবেন, মানে কি এর বেশি আপনি আর রিকভার করতে পারবেন না। তাহলে আপনার জন্য কষ্ট হবে 50 লাখ, রেভিনিউ হবে 50 লাখ। তাহলে এই ধরনের সিনারিওকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি, নো প্রফিট নো লস। তাহলে যদি প্রজেক্টের আউটকামটা আননোন হয়, যদি প্রজেক্টের আউটকামটা আননোন হয়, আমি কতটুকু রেভিনিউ বুক করতে পারবো? দেখেন সুন্দর করে লেখা আছে, if the project outcome is unknown or cannot anticipate the result, so the revenue amount should be the maximum recoverable cost that company can recover it from the project। তার মানে কতটুকু সে রেভিনিউ রেকগনাইজ করতে পারবে? the maximum amount of recoverable cost। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? তাহলে এখন আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে যে আমার প্রজেক্টের আউটকামটা নোন হলে এইটার স্টেপ গুলা কি হবে, মানে আমি কিভাবে আমার ক্যালকুলেশনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখাবো। ক্লিয়ার? ওকে, আমরা এই স্টেপটাই এখন ওয়ান বাই ওয়ান দেখব। আমরা ফার্স্টে দেখব আমাকে কি ক্যালকুলেট করতে হবে। ফার্স্টে ওভারঅল, তাহলে লেখেন স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, step 1, calculate overall profit or loss। calculate overall profit or loss। তার মানে আপনি এখন ওভারঅল প্রফিট অথবা লস ক্যালকুলেট করবেন। এটা কিভাবে ক্যালকুলেট করবেন? খুব সিম্পল কথা, টোটাল রেভিনিউ কত এন্ড টোটাল কস্ট কত। ক্লিয়ার? তাহলে দেখেন আমার একটা সুন্দর এক্সাম্পল এখানে দেওয়া আছে। টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত? 1 লাখ অর 1 মিলিয়ন, সরি নট 1 লাখ, $1 মিলিয়ন। ওকে, এখন আপনার দরকার টোটাল কস্ট। এই টোটাল কস্টের মধ্যে আপনি দেখেন অলরেডি ইনকার্ড কস্ট, মানে অলরেডি কত কস্ট ইনকার্ড হয়েছে আপনার 400,000, এন্ড কস্ট টু কমপ্লিট মানে বাকি কাজটুকু করতে আরো কত টাকা কস্ট লাগবে? 3 লাখ। তাহলে টোটাল কস্ট কত? 7 লাখ, রাইট? তাহলে এটা আমার জন্য প্রফিট মেকিং কন্ট্রাক্ট না লস মেকিং কন্ট্রাক্ট? প্রফিট মেকিং। তাহলে ওভারঅল আমার প্রফিট কত? 3 লাখ। ক্লিয়ার? নাও মাই কোয়েশ্চেন টু ইউ, আমি কি পুরো এই 1 মিলিয়ন এবং 7 লাখ এটা কি এই বছরই রেভিনিউ হিসেবে দেখাবো? এই বছরই কস্ট অফ সেলস হিসেবে দেখাবো? এটা তো আমার টোটাল কন্ট্রাক্ট প্রাইস। আমি কতটুকু রেভিনিউ হিসেবে দেখাবো? যতটুকু আমি এই বছরে পার্সেন্টেজ অফ কমপ্লিশন করব। আমি বুঝাতে পারতেছি কথা? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট। তার মানে এখানে আপনার টোটাল কন্ট্রাক্ট প্রাইসও দেওয়া থাকবে, অলরেডি ইনকার্ড কস্ট কত সেটাও দেওয়া থাকবে, কস্ট টু কমপ্লিট কত সেটাও দেওয়া থাকবে কোশ্চেনে। সো ইউ জাস্ট নিড টু ক্যালকুলেট এই কন্ট্রাক্টটা প্রফিট মেকিং অর লস মেকিং। গট দ্য পয়েন্ট? এখন আসেন জাস্ট লস মেকিং কন্ট্রাক্ট যদি হয় তাহলে কি হবে খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি আসতেছি এই জায়গাটাতে, আসতেছি স্টেপ টু তে আমরা এটা নিয়ে কথা বলবো যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন সবসময় দেওয়া নাও থাকতে পারে, তখন আমরা কি মেথডে এটা বের করব, আমরা যাবো ওই জায়গাটাতে। হ্যাঁ, ওই জায়গাটাতে আমরা যাবো, একটু হোল্ড করি, আমরা আস্তে আস্তেই যাবো। ক্লিয়ার? এটা এটা ওয়ার্ড ফাইলে আমি দিয়ে দিব, সমস্যা নাই, না লিখলেও খুব একটা প্রবলেম নাই। হ্যাঁ, ঠিক আছে, সবাই লেখা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে প্রফিট মেকিং কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা দেখলাম। আদারওয়াইজ যদি একটা লস মেকিং কন্ট্রাক্ট হয় তখন কি হবে দেখেন তো। যে আমার টোটাল কন্ট্রাক্ট প্রাইস 500,000 এন্ড টোটাল কস্ট হচ্ছে 700,000, তাহলে এখানে লস কত? 200,000। এই লসটা আমাকে কি করতে হবে? অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট, দিস 200,000 লস ফর অনারিয়াস কন্ট্রাক্ট শুড বি রেকগনাইজড ইমিডিয়েটলি। তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? এক্সপেন্স ডেবিট 200,000, প্রভিশন
মানে লায়াবিলিটি ক্রেডিট 200,000। আমি কি বুঝাতে পারলাম কথাটা? তাহলে আমাকে এই 200,000 ইমিডিয়েটলি প্রভিশন হিসেবে বুক করতে হবে অ্যাজ পার আইএস 37। সো এই যে পার্টটুকু, এইটুকু আমরা আইএস 37 এর সাথেই কানেক্ট করে দেওয়ার ট্রাই করলাম। সো এটা আপনি আইএস 37 এর সাথেও কানেক্ট করতে পারবেন। যদি কোনো রকমের অনারিয়াস কন্ট্রাক্ট থাকে সেটার জন্য আপনাকে অবশ্যই প্রভিশন বুক করতে হবে। ক্লিয়ার? তাহলে স্টেপ 1 আমরা ক্লিয়ার। স্টেপ 1 কি করব? আমরা ওভারঅল প্রফিট অথবা ওভারঅল লস ক্যালকুলেট করব। স্টেপ 2 খেয়াল করেন, স্টেপ 2 কে লেখা আছে দেখেন তো, ডিটারমাইন দ্য প্রোগ্রেস অফ এ কন্ট্রাক্ট, যেটাকে আমরা কি বলতেছি? পার্সেন্টেজ অফ কমপ্লিশন। ওকে, আমরা ফার্স্টে এইটা একটু বুঝি, পার্সেন্টেজ অফ কমপ্লিশন মানে কি। যেমন আপনি 10 তলা বিল্ডিং করছেন, এর মধ্যে 6 তলা হয়েছে, বাকি 4 তলা বাকি আছে। এই যে 6 তলা হয়েছে, 60% কাজ হয়েছে, এটা কি বলা হয়? পার্সেন্টেজ অফ কমপ্লিশন। ক্লিয়ার? ওকে, এখন আপনাদের যদি ভাগ্য ভালো থাকে, মোস্ট অফ দ্য কেসে এটাই হবে, তাহলে কি থাকবে? পার্সেন্টেজ অফ কমপ্লিশনটা এক্সামিনার দিয়ে দিবে, নাথিং টু বি ওরিড। পার্সেন্টেজ অফ কমপ্লিশনটা এক্সামিনার দিয়ে দিবে আপনাদেরকে এক্সামে। নাও, কারণ এসএসসি এক্সাম তো বলা যায় না, যদি না দিয়ে দেয় তখন আপনি কি করবেন? তখন তো আপনি একটু হিমশিম খেয়ে যাবেন। সো যদি না দিয়ে দেয়, বাট এটা বের করার জন্য ইনফরমেশন কি কি দরকার সেটা দিয়ে দিবে। আমি কতটা বুঝতে পারছি? সো ইট ডাজন্ট ম্যাটার পার্সেন্টেজ অফ কমপ্লিশনটা দেওয়া আছে কি নাই, ইউ ক্যান ক্যালকুলেট পার্সেন্টেজ অফ কমপ্লিশন। যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আর বের করার ভায়া কোনো দরকার নাই। যদি দেওয়া না থাকে তখন আপনি এই পার্সেন্টেজ অফ কমপ্লিশনটা কিভাবে বের করবেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। অ্যাজ পার আইফারএস 15 এই পার্সেন্টেজ অফ কমপ্লিশন বের করার দুইটা মেথড আছে। কয়টা মেথড? একটা হচ্ছে ইনপুট মেথড, আরেকটা হচ্ছে আউটপুট মেথড। তাহলে পার্সেন্টেজ অফ কমপ্লিশন আমরা কয়টা মেথডে বের করি ভাইয়ারা? দুইটা মেথড, নাকি নাকি শুধু একটা মেথড? দুইটা মেথড, একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে আউটপুট মেথড। আপনারা নামটা শুনে বুঝতে পারতেছেন যে ইনপুট মেথড আসলে কিসের উপর বেস করে হবে? বেস হবে হচ্ছে এটার যতটুকু ইনপুট হয়েছে, মানে যতটুকু কস্ট ইনপুট হয়েছে, রাইট? তাহলে ইনপুট মেথডে আমরা পার্সেন্টেজ অফ কমপ্লিশন বের করব কার উপর বেস করে? বেসড অন কস্ট ইনকার্ড, বেসড অন দ্য কস্ট পার্সেন্টেজ, রাইট? আপনি আগের এক্সাম্পলটা যদি চিন্তা করেন, টোটাল কস্ট কত ছিল? জাস্ট যদি আপনি ছান্নাবাদে চিন্তা করেন, টোটাল কস্ট কত ছিল? 7 লাখ। এর মধ্যে অলরেডি ইনকার্ড কস্ট কত? 4 লাখ, রাইট? তাহলে কত পার্সেন্ট অলরেডি কস্ট ইনকার্ড হয়ে গেছে? কত পার্সেন্ট অলরেডি আলটিমেটলি প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে? আমি কি বুঝাতে পারতেছি? তাহলে পার্সেন্টেজ অফ কমপ্লিশন যদি ইনপুট মেথডে আপনি বের করেন তাহলে ফর্মুলাটা কি হবে? অলরেডি ইনকার্ড কস্ট ডিভাইডেড বাই টোটাল কস্ট, যেহেতু আমরা পার্সেন্টেজ করব, ইনটু পার্সেন্টেজ। তাহলে কত পার্সেন্ট আসবে? 57%। ক্লিয়ার? সমস্যা কোনো? ওকে। আর যদি এটা আমার জন্য ইনপুট মেথডে বের করার জন্য সাফিসিয়েন্ট ইনফরমেশন না দেওয়া থাকে, অবশ্যই আমাকে আউটপুট মেথড ইউজ করতে হবে, এবং আউটপুট মেথড ইউজ করার জন্য আমার এই ইনফরমেশনটা কোয়েশ্চেনে অবশ্যই দেওয়া থাকবে। তার মানে আমি যতটুকু কাজ করেছি ওইটুকুর মার্কেট ভ্যালু কত, মানে সার্টিফাইড ভ্যালু কত, এন্ড টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত। তার মানে এটা হচ্ছে আমার আউটকাম অনুযায়ী হবে, আর এটা আমার ইনপুট অনুযায়ী হবে। তো ইনপুট মেথডটা হচ্ছে বেসড অন কস্ট, আর আউটপুট মেথড হচ্ছে বেসড অন দা প্রাইস অফ দা টোটাল কন্ট্রাক্ট প্রাইস। ক্লিয়ার? তাহলে ইনপুট মেথড, আউটপুট মেথড, এই দুটার ফর্মুলাটা কি আমরা ক্লিয়ার? কোনো কনফিউশন হবে? আপনাদের এক্সামে মোস্ট অফ দা টাইম দেখা যাবে, আপনারা যখন করবেন ক্লাসে, যখন কোনো কোয়েশ্চেন করবেন, তখন আপনারা দেখবেন ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলাতেও ইনপুট মেথডটা আসলে বেশি ইউজ করতেছে, বাট কিছু কিছু ক্ষেত্রে আউটপুট মেথডটাও ইউজ করতে দেখা যায়। তো এই জন্য আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব এই দুইটা মেথডেরই ফর্মুলাটা একটু মনে রাখা, সিম্পল। ওকে, তাহলে আমরা স্টেপ 1 দেখলাম, বাট আমরা স্টেপ 1 দেখলাম ওভারঅল প্রফিট অর লস, স্টেপ 2 দেখলাম পার্সেন্টেজ অফ কমপ্লিশন। নাও স্টেপ 3,
স্টেপ 3, আমি এখন কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? কোনো প্রবলেম হচ্ছে রেকর্ডিং এর কারণে? ওকে, আমরা কতটুকু পার্সেন্টেজ রেকগনাইজ করতে পারবো? ওই যে যত পার্সেন্ট আমরা কমপ্লিট করলাম স্টেপ 2 তে 57%, তাহলে রেভিনিউর কত পার্সেন্ট এই বছরের ফাইন্যান্সিয়ালসে যাবে? 57%, রাইট? কস্টেরও কত পার্সেন্ট এই বছরে যাবে? 57%। কথাটা ক্লিয়ার? ওকে, দ্যাট ইজ হাউ ইউ উইল রেকর্ড। তাহলে আমার স্টেপ 3 হচ্ছে আমি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কতটুকু রেভিনিউ রেকর্ড করব, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কতটুকু কস্ট রেকর্ড করব। তাহলে রেভিনিউ টোটাল কত ছিল? 1 মিলিয়ন। তার কত পার্সেন্ট আমি রেকর্ড করতে পারবো এই বছরে? 57%। তার মানে হচ্ছে $5,70,000, যেটা আমি কার সাথে অ্যাড করব? আমার রেভিনিউর সাথে অ্যাড করব। প্লাস কস্ট অফ গুডস সোল্ড আমি কত পার্সেন্ট রেকগনাইজ করতে পারবো? 7 লাখের 57% করলে কিন্তু 400,000ই হবে, রাইট? এবং এই 400,000 আমি কার সাথে অ্যাড করব? কস্ট অফ গুডস সোল্ড এর সাথে। তাহলে আমার প্রেজেন্টেশনটা কি হবে? রেভিনিউর সাথে অ্যাড হবে 5,70,000, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাড হবে 4 লাখ। ক্লিয়ার? যেটা অটোমেটিক্যালি আমার গ্রস প্রফিটকে কতটুকু বাড়াবে? 1,70,000। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? ওকে, এখন এখানে একটা কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা হচ্ছে আমরা প্রেজেন্টেশনটা যখন করব, প্রেজেন্টেশনটা অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন রেকর্ড করব, আমি যদি সরাসরি প্রফিটের সাথে 1,70,000 অ্যাড করে দিই, তাও তো আমার রেজাল্ট মিলে যাবে। রেজাল্ট কি মিলবে না ভাইয়া? রেজাল্ট মিলে যাবে। বা আমি কি হারাবো? আমি এই দুইটার ইন্ডিভিজুয়াল যে মার্ক পেতাম, ওই রেভিনিউর সাথে অ্যাড করার জন্য যে মার্ক, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাড করার যে মার্ক, সেই মার্কটা আমাকে এক্সামিনার দিবে না। আমি কি বুঝতে পারতেছি? তার মানে আমার পার্সপেক্টিভটা পার্ট সি তে কিভাবে আমি প্রেজেন্ট করব সেটা আমি বললাম। আবার এটা যদি পার্ট এ অথবা পার্ট বি তে অবজেক্টিভ টেস্ট হিসেবে আসে, সেটাও আমি জানলাম। যেমন আপনাকে যদি স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কত টাকা রেভিনিউ হিসেবে যাবে, আনসার কি হবে? 5,70,000। আমি বুঝতে পারতেছি কথাটা? আপনার কস্ট অফ গুডস সোল্ড কত টাকা যাবে? 4 লাখ। ক্লিয়ার? ওকে, তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 গেল। ওকে, এখন আসেন স্টেপ 4। তার মানে স্টেপ 3 ছিল কোন স্টেটমেন্টের জন্য? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এখন স্টেপ 4 আসবে আমার কার জন্য? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কেন আসবে? বিকজ আমি যে কাজটুকু করতেছি, আমি কি আমার কাস্টমারের কাছ থেকে একবারে 3 বছর পরে বিল নিব? কি হয় কন্ট্রাক্ট গুলোর ক্ষেত্রে? ফেস বাই ফেস কি একটা বিল রেজ করা হয় না? রাইট? তার মানে আমি যতটুকু পার্ট কমপ্লিট করেছি তার উপর বেস করে আমি একটা বিল রেজ করব, রাইট? সে ফর এক্সাম্পল আমি যতটুকু কমপ্লিট করেছি তার উপরে আমি বিল রেজ করলাম 6 লাখ, জাস্ট সে ফর এক্সাম্পল 6 লাখ টাকা। আমাকে কাস্টমার অলরেডি পে করে দিছে 3 লাখ। তাহলে আমি কাস্টমারের কাছে আর কত টাকা পাবো? আমি বিল পাঠাইছি কত? 6 লাখ, যেখান থেকে আমি অলরেডি পেয়ে গেছি 3 লাখ। তাহলে আমি আর কত টাকা পাবো? 3 লাখ। তাহলে এই 3 লাখ আমার জন্য কি অ্যাসেট না লায়াবিলিটি? এটাকেই আমরা বলতেছি অ্যাসেট, যেটার নাম আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লিখবো কন্ট্রাক্ট অ্যাসেট। ওকে, আমি আসতেছি। অন দ্য আদার হ্যান্ড, যদি এরকম হয় আমি আমার কাস্টমারের কাছ থেকে পাওয়ার কথা 6 লাখ, মানে আমি বিল পাঠানোর কথা 6 লাখ, বাট আমি অলরেডি রিসিভ করে বসে আছি 8 লাখ, তাহলে আমি কতটুকু অ্যাডভান্স পেয়েছি কাস্টমার থেকে? 2 লাখ। তাহলে এই 2 লাখ আমার জন্য কি অ্যাসেট হবে না লায়াবিলিটি হবে? আমি বুঝতে পারতেছি কথাটা? সো দ্যাট ইজ হাউ ইউ উইল ক্যালকুলেট ইউর কন্ট্রাক্ট অ্যাসেট অর কন্ট্রাক্ট লায়াবিলিটি in step 4 to recognize your contract asset or liability for statement of financial position, right? That is how you will calculate in step 4. ক্যালকুলেট দেখেন স্টেপ 4 এ কি হবে? স্টেপ 4 এর ক্যালকুলেশনটা হবে অলরেডি ইনকার্ড কস্ট, আমি কতটুকু কস্ট অলরেডি ইনকার্ড করেছি? 4 লাখ। এবং রেকগনাইজ প্রফিট, এটা পুরোটাই আসলে আমার ওই যে রেভিনিউটুকু, রাইট? ওই রেভিনিউ অ্যামাউন্টের সমান 5,70,000। তাহলে 5,70,000 থেকে আমি কত টাকার বিল অলরেডি পাঠাইছি আর কত টাকা অলরেডি রিসিভ করছি, এই ইনফরমেশন আপনাকে কোশ্চেনে অবশ্যই বলে দিবে। তাহলে এখানে কত টাকা অলরেডি বিল রিসিভ করেছি আমি? 2 লাখ। তাহলে আমার পাওয়ার কথা 5,70,000, আমি পেয়ে গেছি অলরেডি 2 লাখ, তাহলে আমি আর পাবো কত?
3,70,000। এই 3,70,000ই হচ্ছে আমার জন্য কন্ট্রাক্ট অ্যাসেট, যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার অ্যাসেট হিসেবে রেকর্ড হবে। ক্লিয়ার? আর এটাই আমার লায়াবিলিটি হয়ে যেত কখন, যদি আমি যত টাকা পাবো তার থেকে যদি আমি বেশি টাকা রিসিভ করে ফেলতাম। আমি কি কথাটা বোঝাতে পারছি? তাহলে আমরা যদি কোনো অব্লিগেশন ওভার দ্য ইয়ার কমপ্লিট হয়, ওভার দ্য ইয়ার স্যাটিসফাই হয়, সেই ক্ষেত্রে আমরা রেভিনিউ, আমরা কস্ট অফ সেলস, আমরা কন্ট্রাক্ট অ্যাসেট কিভাবে রেকগনাইজ করব, সেটার স্টেপগুলো কি ভাইয়া মনে থাকবে? এবং এই স্টেপ যদি মনে থাকে, ট্রাস্ট মি, আপনি 3 থেকে 4 মার্কের আনসার ইজিলি করতে পারবেন, হোক এটা সেকশন সি তে, হোক এটা সেকশন এ অর বি তে। এবং স্টেপগুলো কিন্তু সেমই থাকে, সেম সেম জিনিস। স্টেপ 1 ওভারঅল প্রফিট অর লস, স্টেপ 2 ডিটারমাইন পার্সেন্টেজ অফ কমপ্লিশন, স্টেপ 3 রেকগনাইজড রেভিনিউ অ্যান্ড কস্ট অফ সেলস ফর স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেপ 4 রেকগনাইজ কন্ট্রাক্ট অ্যাসেট অর কন্ট্রাক্ট লায়াবিলিটি ফর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। Step 1 overall profit or loss formula, you know it. Step 2 determine percentage of completion, you know the formula by using two method, input method and output method, right? Step 3 recognize revenue or cost of sales based on percentage of completion, and step 4 recognize contract asset or contract liability based on the recognized revenue and the another information that will be provided, সেটা হচ্ছে কত টাকার বিল অলরেডি আপনি কাস্টমারকে সাবমিট করে ফেলছেন আর কত টাকার বিল অলরেডি কাস্টমারের থেকে পেয়ে গেছেন। কথাটা বুঝতে পারতেছি? So that is how you will calculate or you can calculate the revenue from contract, construction contract. Clear? So that's all about IFRS 15, trust me. তার মানে IFRS 15 এর দুইটা পার্ট ছিল। লাস্ট ক্লাসে আমরা একটা পার্ট নিয়ে কথা বলেছিলাম, আজকে রিমেইনিং পার্ট নিয়ে কথা বললাম। এন্ড এই রিমেইনিং পার্টের একটা লাইভ ইলাস্ট্রেশনটা আমরা দেখলাম, এটাতে আসলে কনফিউশন থাকার কথা না, বাট আমরা একটা জাস্ট সিম্পল একটা ইলাস্ট্রেশন একটু করার ট্রাই করি। এটা আসলে ক্যাপলান বই থেকে একটা ইলাস্ট্রেশন, আপনারা একটু কাইন্ডলি এ এবং বি এটা একটু দেখেন কাইন্ডলি, বিশেষ করে বিটা আপনি আগে করে ফেলেন, তারপরে আপনি এটা করেন। তো আমি একটু রিকোয়েস্ট করব আপনাদের যারা অনলাইনে আছেন তাদেরও, যে আপনারা একটু এই ইলাস্ট্রেশনটা যদি নিজে নিজে করতে পারেন আনসারটা, দ্যাট আই উড সে মাইসেলফ যে এটা আপনারা বুঝতে পারছেন ঠিকঠাক মতো। এন্ড অফকোর্স আই এম হিয়ার টু গাইড ইউ, যদি কোথাও কোনো সমস্যা হয় লেট মি নো। তো আপনি আগে রিকোয়ারমেন্ট গুলো পড়েন, তারপরে আনসারে আপনি প্ল্যান করেন। আমরা কি বি নাম্বারের রিকোয়ারমেন্টটা ধরতে পারছি? বি নাম্বারের আউটকামটা কি ছিল, নোন না আননোন? আননোন। ওই যে 3 নাম্বার সিনারিওতে আননোন হলে আমরা কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? যতটুকু কস্ট আমি কমপ্লিট করেছি, রাইট? তার মানে এখানে আমার যতটুকু কস্ট হয়েছে 320,000, অতটুকুই আমি রিকভার করতে পারবো। তাহলে আমার রেভিনিউ 320,000, কস্টও 320,000 এন্ড প্রফিট ইজ 0। তাহলে বি নাম্বারের জন্য কিন্তু আমার আসলে কমপ্লিকেসি নাই, এন্ড জাস্ট ইউ নিড টু আইডেন্টিফাই যে কতটুকু রেভিনিউ হবে, কতটুকু কস্ট হবে।
নাও যতটুকু স্টেপ আমাকে ফলো করতে হবে, ওই চারটা স্টেপ দ্যাট উই নিড টু ফলো ফর রিকোয়ারমেন্ট এ। এতে কি বলছে, হোয়াট অ্যামাউন্ট অফ রেভিনিউ, কস্ট অ্যান্ড প্রফিট শুড বি রেকগনাইজড ইন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। তার মানে কি স্টেপ 4 না করলেও হবে এখানে, ঠিক না? কারণ ও ও তো রিকোয়ারমেন্ট অনুযায়ী বলে নাই যে কতটুকু কন্ট্রাক্ট অ্যাসেট হবে, কতটুকু কন্ট্রাক্ট লায়াবিলিটি হবে। তো আমি চাইলে ওইটুকু পয়েন্ট কিন্তু বাদও দিতে পারি, বিকজ বাদ দিতেই হবে, কেননা আমাকে এখানে কত টাকার বিল আমি পাঠাইছি এই ধরনের কোন ইনফরমেশন এখানে বলা হয় নাই। তাহলে ওই স্টেপ 4টা, অ্যাসেট অর কন্ট্রাক্ট লায়াবিলিটি পার্টটা না করলে হবে, রাইট? এখন আপনি যদি দেখেন যে আমার এই ইনফরমেশন কি কি দেওয়া আছে, the following information relates to a construction contract. Contract price 800,000, cost to date 320,000, estimated cost to complete 280,000, and estimated stage of completion 60%। তাহলে আমার সবই দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ অফ কমপ্লিশনও কিন্তু আমাকে বের করতে হচ্ছে না, সিম্পলি আমরা জানি। তাহলে স্টেপ 1 আপনি যদি করেন, স্টেপ 1 এ কি হবে, ওভারঅল প্রফিট অর লস। ওভারঅল প্রফিট অর লস কত হবে, 800,000 থেকে আমার এই দুইটা বাদ যাবে, 6 লাখ। তাহলে আমার ওভারঅল প্রফিট কত, 200,000। ওকে, সেকেন্ড স্টেপ পার্সেন্টেজ অফ কমপ্লিশন দেওয়া আছে, তাহলে আমাকে আর এটা বের করার দরকার নাই। ওকে, থার্ড স্টেপ আমার কতটুকু রেভিনিউ হবে, 800,000 এর 60%, অ্যাগ্রিড। তাহলে 800,000 এর 60% কত আসে, 480,000, রাইট? যেটা আমি এই বছরে রেকগনাইজ করব অ্যাজ মাই রেভিনিউ। অ্যান্ড আমার কস্ট কত হবে, 6%। তাহলে আমার টোটাল 600,000, সরি 3 to 5, 600,000 এর 60% কত হয়, রাইট? তার মানে এখানে ও আসলে ইনপুট মেথডে করে নাই, ও আরেকটা মেথডে করছে, তা না হলে কিন্তু এই 320,000 মিলে যেত, রাইট? সেটা নিয়ে আমাকে মাথা না ঘামালেও হবে, বাট আমরা প্রসেসটা ক্লিয়ার। তাহলে আমার রেভিনিউ হবে হচ্ছে 480,000, আর কস্ট হবে হচ্ছে 3। অ্যাগ্রিড সবাই আমরা, কোনো কনফিউশন আছে এখানে নাই? আমরা সেম ভাবে আরেকটা ক্যাপলানের ইলাস্ট্রেশন দেখি এখানে করা যায় কিনা। এটাও একদম সিমিলার টাইপ অফ ইলাস্ট্রেশন, ক্যাপলান টেক্সট বুক থেকে আমরা নিয়েছি এইটা। এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ফর বাকের কোম্পানি, ওকে, আর বেকার কোম্পানি, হোয়াট এভার ইউ কল ইট। বেকার কোম্পানির একটা ইনফরমেশন আপনাকে দেওয়া আছে, বাট সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে আগে রিকোয়ারমেন্টটা পড়ে নিতে হবে, ঠিক না? তাহলে আমরা আগে রিকোয়ারমেন্টটা পড়ে ফেলি ভাইয়ারা তাড়াতাড়ি। রিকোয়ারমেন্ট কি বলেছে দেখেন, ওকে রাহাত ভাই শুনতেছেন আপনি? কানেকশন তো লস হয় নাই। জি জি। ওকে, এটা একটু কাইন্ডলি করে আমাকে সবাই আনসারটা দিবেন, আপনাদের টাইম হচ্ছে 3 to 4 মিনিটস। ওকে,
সো আমরা 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 কিন্তু রিকোয়ারমেন্টটা ক্লিয়ার যে এটার জন্য আমাকে ওই পুরো সব স্টেপ ফলো করতে হবে। আমি কিন্তু স্পেসিফিক কোনো করতে পারবো না যে শুধু প্রফিট অর লস এটা না। তাহলে আমার রিপোর্টিং ডেট কবে? 31 ডিসেম্বর 20x1, এটা ক্লিয়ার। অন 1 জানুয়ারি 20x1, তার মানে ঠিক বছরের শুরুতে Baker entered into a contract with a customer to construct a specialized building for consideration of 2 million। তাহলে কন্ট্রাক্ট প্রাইস কত? এটা তো আমরা ক্লিয়ার। Plus a bonus of 0.4 million if building is completed within 18 months। ভালো করে খেয়াল করবেন, এখানে আমার ফিক্সড কম্পোনেন্ট কত? 2 মিলিয়ন, আরেকটা ভেরিয়েবল কম্পোনেন্ট আছে 0.4 মিলিয়ন। সো অ্যাকর্ডিং টু আইএফআরএস 15, যখনই কন্ট্রাক্ট প্রাইসের মধ্যে কোনো ভেরিয়েবল কম্পোনেন্ট থাকবে, সেইটা যতক্ষণ পর্যন্ত না রিজনেবলি সার্টেন হবে ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী রেভিনিউ হিসেবে কনসিডার করতে পারবো না। আমি কতটা বুঝতে পারছি? তাহলে আমাকে কনসিডার করে নিতেই হবে এখানে আমার ফিক্সড কম্পোনেন্ট 2 মিলিয়ন, রেভিনিউ 2 মিলিয়নই আমি অ্যাপারেন্টলি কনসিডার করব। বাট 0.4 মিলিয়ন আমি করতে পারি যদি আমি ইয়ার এন্ডে কনফার্ম হয়ে যাই যে আমি এই 18 মান্থের মধ্যে কাজটুকু শেষ করতে পারবো, আমি বোনাসটুকু পাবো। যদি আমি শিওর না হই তাহলে আমি এই 0.4 মিলিয়নকে আমার রেভিনিউ হিসেবে, ওভারঅল রেভিনিউ হিসেবে কনসিডার করতে পারবো না। আমি কতটা বুঝতে পারলাম? এবং এটা কেন? বিকজ অফ দ্য প্রুডেন্স, ওই যে আমরা রেভিনিউ ওভারস্টেট করতে পারবো না। এস্টিমেটেড কস্ট টু কনস্ট্রাক্ট দ্য বিল্ডিং ওয়ার 1.5 মিলিয়ন। তাহলে টোটাল কস্ট কত? 1.5 মিলিয়ন। তাহলে 2 মিলিয়ন মাইনাস 1.5 মিলিয়ন, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা প্রফিট মেকিং কন্ট্রাক্ট। If the contract is terminated by the customer, Baker can demand payment for the cost incurred to date plus markup of 30%. এটা হচ্ছে just for the termination of contract, not for the regular thing. On 1st January 20x1, as a result of factors outside of its control, Baker was not sure whether the bonus would be achieved। তার মানে বুঝতে পারতেছি ও ভেরিয়েবল কম্পোনেন্টটা অ্যাচিভ করতে পারবে কিনা এটা শিওর না। এরপর আমরা আসি at 31st December 20x1, Baker had incurred cost of 1 million। Okay, they were still unsure। খেয়াল করেন, তার মানে টোটাল কস্ট 1.5, এর মধ্যে অলরেডি ইনকার করেছে 1 মিলিয়ন। তার মানে যদি আমি এখন ইনপুট মেথডে পার্সেন্টেজ অফ কমপ্লিশন ক্যালকুলেট করি তাহলে 1 মিলিয়ন ডিভাইডেড বাই 1.5 মিলিয়ন ইনটু 100, রাইট? বাট 31st ডিসেম্বর আরেকটা ইনফরমেশন আমাকে দিচ্ছে, খেয়াল করেন, they are still unsure as to whether the bonus target would be met। আমি কি ক্লিয়ার হয়ে যাচ্ছি কথাটা? বেকার মেজার প্রোগ্রেস টুয়ার্ডস কমপ্লিশন বেসড অন কস্ট ইনকার্ড। তাহলে কোন মেথড করে সে? ইনপুট মেথড, রাইট? ইনপুট মেথড বেসড অন কস্ট ইনকার্ড। ওকে, at 31st December, Beckett had received 1 million from customer। তাহলে সব ইনফরমেশন কি আমরা পেয়ে গেছি না? এখন কি আমি আমার স্টেপ অনুযায়ী বের করতে পারবো না? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 পসিবল? প্লিজ তাড়াতাড়ি করে ফেলি। ইট ওন্ট টেক মাচ টাইম। এখন আর আপনাদের খুব বেশি সময় লাগবে না, এটা আমি সবগুলো পয়েন্ট অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। কি লাগবে? স্টেপ 1 লেখেন ওভারঅল প্রফিট অর লস 1, নিচে লেখেন ওভারঅল প্রফিট অর লস। হ্যাঁ, অথবা ডান দিকেই লেখেন, নিচে লিখতে হবে ওভারঅল প্রফিট অর লস। এরপরে লেখেন টোটাল কন্ট্রাক্ট প্রাইস। টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত? বোনাস তো আমরা নিতে পারবো না, ঠিক না? তাহলে 2 মিলিয়ন। 2 মিলিয়ন, রাইট।
এখান থেকে কস্ট টোটাল কত? টোটাল কস্ট তো 1.5 মিলিয়ন, রাইট? তাহলে আমার ওভারঅল প্রফিট কত? 0.5 মিলিয়ন। ওকে, স্টেপ 2, ডিটারমাইন 0.5 মিলিয়ন। হ্যাঁ, ওভারঅল কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 2 মিলিয়ন, টোটাল কন্ট্রাক্ট কস্ট হচ্ছে 1.5 মিলিয়ন। আমি কি বুঝতে পারতেছি? প্লিজ লেট মি নো। ইটস, আমরা যে ডিসকাশনটা করলাম এর বাইরে আমরা আসলে হয়েছে মেম্বার, দেখি একটু। রিসিভেবল হচ্ছে, মানে রেভিনিউ হচ্ছে 133, এটা আমি যে 33 প্লাস 100, 200, 150, 50 হচ্ছে আপনার প্রফিট। স্টেপ 2 হচ্ছে 100, 1 মিলিয়ন কস্ট, 166.7%। এটা রিসিভ 100, 33 হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে, রাইট? মেনশন করে দিলে হবে নাকি আবার দেখাইতে হবে? না, এটা তো ওয়ার্কিং এ করবেন, এটা তো আপনি ওয়ার্কিং করলেন, এটা তো আপনি যখন ফাইন্যান্সিয়ালস করবেন তখন তো ফাইন্যান্সিয়ালস এই অ্যামাউন্ট গুলো আপনাকে সেল রেফারেন্স দিয়ে নিয়ে আসতে হবে, ঠিক না? হ্যাঁ, ইনকাট কস্ট হচ্ছে 1 মিলিয়ন, পার্সেন্টেজ অফ কমপ্লিশন বের করার জন্য 1 মিলিয়ন ডিভাইডেড বাই 1.5 মিলিয়ন হয়েছে। ভাই কি সমস্যা বলেন? এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন 66.7%, ঠিক আছে। এখন আসেন স্টেপ 3। স্টেপ 3 কি? আমার রেভিনিউ কত হবে? 2 মিলিয়ন into 66.7%, right? Less cost of goods sold. Cost of goods sold তারা বের করার দরকার নাই, বিকজ এটা তো 1 মিলিয়নই হবে, ঠিক না? কারণ 1.5 মিলিয়নকে যদি আপনি 66.7% করেন এটাই হবে। তাহলে এটা কত আসছে দেখেন তো। রাইট, এটাই ওই 1.5 মিলিয়নের যদি 66.7% করেন, হে আল্লাহ, আপনি এটাতে আবার ক্যালকুলেটর এখানে করতেছেন কেন? আপনি এক্সেলই করতে পারেন এটা। আপনার এখন কি দরকার? স্টেপ 2 দরকার না? স্টেপ 2 তে আপনি কি করবেন? পার্সেন্টেজ অফ কমপ্লিশন করবেন না? আপনি লেখেন অলরেডি ইনকাট কস্ট, লেখেন অলরেডি 1 মিলিয়ন না, অলরেডি ইনকাট কস্ট হয়েছে। ইনকাট কস্ট এক্সেলে যখন করবেন তখন আপনি এই জিনিসগুলোকে মনে রাখার জন্য, কারণ ডেসিমাল অথবা কমা দিয়েছেন কিনা, এই যে 1 মিলিয়ন, ঠিক না? তাহলে এইটা এখন আপনি কিভাবে করবেন? 1 মিলিয়ন ডিভাইডেড বাই আমার টোটাল কস্ট কত আসে? 66 পয়েন্ট, এটাকে আপনি পার্সেন্টেজ করবেন, ঠিক না? এই যে পার্সেন্টেজ করে ফেলছেন, এই এক্সাম এইভাবে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি রেভিনিউ কতটুকু রেকগনাইজ করবেন যদি আপনি বলেন? রেভিনিউ রেকগনাইজ করবেন হচ্ছে এই যে রেভিনিউ ইনটু 66.7%, রাইট? আর কস্ট অফ সেলস কত হবে? আপনি এই কস্ট অফ সেলস যদি এটার উপর প্রফিট কস্ট হবে না? হ্যাঁ, যতটুকু করবেন এটা 1 মিলিয়নই হবে, ঠিক না? ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার রেভিনিউ, এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড, রাইট? তাহলে আমার রেকগনাইজ প্রফিট কত? রেকগনাইজ প্রফিট হচ্ছে আমার এইটা মাইনাস এইটা, ক্লিয়ার? এন্ড এটা কিভাবে আসছে দেখবেন? এটা আসছে হচ্ছে আপনার ওই যে 0.5 মিলিয়ন আমরা করতেছিলাম না, তার 66.5%। এখন কি হয়েছে? ক্লিয়ার? হুম, বাকি সব আসবে, হ্যাঁ, সব সব স্টেপ নরমালি আসবে। তখন আমার রেভিনিউ যতটুকু ততটুকু আমি দেখাবো, এখান থেকে যতটুকু টাকা আমি পেয়ে গেছি ততটুকু আমার আসবে। হইতেও পারে তখন আমার লাইবিলিটি, ওইটা আমাকে ওই ব্যাক করতে হবে অথবা কাজ করে দিতে হবে, ওইটাই তো আমি এই জন্যই তো বলতেছি। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যেটা দেখছিলাম 1000 কমন নিয়ে করা আছে ম্যাথটা, আপনাদের সাথে একটু ম্যাচ করে দেখি। ফার্স্টে হচ্ছে ওভারঅল প্রফিট অর লস, তাহলে ওভারঅল প্রফিট কত ছিল? 500,000, মানে 0.5 মিলিয়ন। দেন পার্সেন্টেজ অফ কমপ্লিশন, পার্সেন্টেজ অফ কমপ্লিশন আপনাদের কত আসছিল?
ঠিক আছে এটা? এরপরে স্টেটমেন্ট অফ প্রফিট আর লস, স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কত যাবে? 2 মিলিয়নের 66.7% এন্ড 1.5 মিলিয়নের যদি 66.7% করেন একই হবে, ঠিক না? তাহলে আপনি কি করবেন, এই 1.33 যেটা সেটা আপনি রেভিনিউর সাথে অ্যাড করবেন এন্ড 1 মিলিয়ন যেটা সেটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাড করবেন। এগ্রিড? ওকে। এরপরে আমরা করব হচ্ছে কতটুকু কন্ট্রাক্ট অ্যাসেট হবে অথবা কতটুকু কন্ট্রাক্ট লায়াবিলিটি হবে। আমার কতটুকু কন্ট্রাক্ট আমি অলরেডি রেভিনিউ জেনারেট করতে পারছি 1.333, মানে 1,33,000 সামথিং। ওকে, এর মধ্যে আমি বিল করছি কত? অলরেডি হচ্ছে আমি 100,000 আর 1 মিলিয়ন বিল করেছি। কত বিল করেছিলাম? 1 মিলিয়ন, রাইট? 1 মিলিয়ন বিল করেছি। সো 1 মিলিয়ন আমি যদি বাদ দিই, বাকি যতটুকু আমি পাবো ওইটুকুই হচ্ছে আমার জন্য কারেন্ট অ্যাসেট। এখানে যদি আমি 1.5 মিলিয়ন পেয়ে যেতাম তাহলে আমার জন্য এটা হয়ে যেত কন্ট্রাক্ট লায়াবিলিটি, যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হিসাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের লায়াবিলিটি হিসেবে দেখাতাম। আমি বুঝতে পারতেছি কথাটা? পয়েন্টটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই যে পয়েন্টটা দেখলাম, ট্রাস্ট মি, আপনাদের এক্সামে শুধু সিনারিওটা কম বেশি হবে, শুধু সিনারিওটা একটু জাস্ট এদিক ওদিক ঘুরবে, বাট ওভারঅল পুরো প্রসিডিউরটাই ডিফারেন্ট, মানে সেম থাকবে, মানে ওভারঅল পুরো প্রসিডিউর সেম, এখানে কোনো ডিফারেন্স কিছু আসবে না। একটা শুধু নতুন প্রসিডিউর আপনাদের ঢুকতে পারে, আমি জাস্ট অ্যাপারেন্টলি যদি আসে বলে দেই। যেমন এটা তো আমরা সবগুলাই দেখলাম ফার্স্ট ইয়ার অফ কন্ট্রাক্ট, রাইট? ওকে, যদি এরকম হইতো যে আমার ফার্স্ট ইয়ারে অলরেডি 60% রেকগনাইজ হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে টোটাল 80% আমার কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে, তাহলে আমি সেকেন্ড ইয়ারে কি পুরো 80% রেকগনাইজ করতাম না 20% করতাম? কারণ এর আগের বছরে তো অলরেডি 60% রেকগনাইজ হয়ে গেছে, তাহলে পরের বছরে যতটুকু রেকগনাইজ হয়েছে, কতটুকু পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে, ততটুকু আমি রেকগনাইজ করতে পারবো। আমার কথাটা বুঝতে পারছি? সো অনেক সময় এই প্যাচটা দিবে আপনাদেরকে যে আমাকে এখান থেকে লাস্ট ইয়ারে কতটুকু পার্সেন্টেজ কমপ্লিট করেছি সেটুকু বাদ দিয়ে বাকিটুকু আমার পার্সেন্টেজ অফ কমপ্লিশন এই বছরে রেকগনাইজ করতে পারবো। আমি বুঝতে পারছি কথাটা? তো এই একটা জায়গায় আপনাদেরকে হয়তো বা এটা সিনারিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি বলতেছে। এখন কি আমরা তাহলে স্টাডি হাব একটা কোশ্চেন প্র্যাকটিস, মানে একটু ট্রাই করবো যে আসলে স্টাডি হাবের কোশ্চেন গুলো কেমন প্যাটার্নের হয়, কি কি জিনিস আমরা পেতে পারি স্টাডি হাব থেকে, আমরা একটু ওইখানটাতে চলে যাওয়ার ট্রাই করি। আহ আপনি যদি স্টাডি হাবে একটু যান, লগ ইন করেন, আপনারা জানেন হাউ টু লগ ইন, আপনাদের মাইসিসি অ্যাকাউন্টের সাথে এটা ট্যাগ করা আছে। সো আমি স্টাডিতে যাব, আমার এফারটা হচ্ছে এনরোলড, রাইট? এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারের কোয়েশ্চেন গুলো একটু দেখবো এবং এখানে আপনাদের খুব হেল্প লাগবে আমার, মানে আমরা এখানে ভুল করব কোনো সমস্যা নাই, মানে প্র্যাকটিসটা আপনারা করবেন, আমরা আনসারটা চেক করব, বাট ভুলও হইতে পারে ঠিকও হইতে পারে। ভুল হলে আমরা সেখান থেকে আবার লার্নিং নিলাম যে আসলে এটা এই ভুল করছি, আমাকে এইটুকু এইভাবে ঠিক করতে হবে, জাস্ট একটু এক্সাম প্র্যাকটিস বলি এটাকে আমরা, হ্যাঁ? এটা নাথিং রিলেটেড টু এটা আপনাকে 100% ঠিক হইতেই হবে। এখন তো আপনার 10টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো বা 8টা% দুইটা পারেন নাই, দ্যাটস ফাইন, দুইটা আপনি বাসায় আবার একটু দেখলেন, দ্যাটস নট এ প্রবলেম। আপনার প্লিজ, সমস্যা নেই, আমরা আর হাফ অ্যান আওয়ার কন্টিনিউ করতে পারবো তো, সমস্যা নেই তো, বিকজ লাইক আমরা 8টার দিকে মনে হয় শুরু করলাম, সো 9:30 পর্যন্ত এমনি টাইমটা থাকে। তো ইউ মে লিভ রুমি, আমরা কন্টিনিউ করছি। আমি রেকর্ড, হ্যাঁ আমরা রেকর্ডিংটা দিয়ে দিব, সমস্যা নেই। ফিজিক্যাল ক্লাস অলওয়েজ বুঝতে সুবিধা, এটা আমিও প্রেফার করি, বাট আমি একটা একটা খুব কমপ্লিকেটেড রুটিনের মধ্যে পড়ে গেছি। ইভেন ফিজিক্যাল ক্লাস স্টুডেন্ট বেশি হলে আমার মোটিভেশন ভালো থাকে, মানে আপনারা সবাই যদি থাকতেন ক্লাসে আরো বেটার, মানে হ্যাঁ, এবং আমি ধরেন যদি পুরো সব ক্লাসটাই অফলাইনে হয়ে যেত তাহলে আরো বেটার, তাহলে আমার আর এই ফোকাস এদিক ওদিক চিন্তা করতে হইতো না। ওকে, তো আমরা একটু তাহলে প্র্যাকটিসটা করি। রমি, আপনি ইমেল লিভ, আমি দিয়ে দিব রেকর্ডিংটা, হোপফুলি আজকে রাতেই ট্রাই করব দিয়ে দেওয়ার জন্য।
হ্যাঁ হ্যাঁ, আমরা এটা এর মধ্যে ওপেন করে ফেলি। টেকনিক্যাল একটু সমস্যা দেখা দিচ্ছে, এটা একটু সময় নেয় অনেক সময়। ওইদিকে আমি তো অন্য ফার্ম চিনি না ওইরকম ভাবে। কই অফিস আমি জানি না। দীপ্তকে আমি চিনি, দীপ্ত ইজ মাই স্টুডেন্ট। আপনি সমস্যা নাই, দীপ্তকে লাগলে আমি বলে দিতে পারবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ের জন্য, একটু সিনিয়র পজিশনের জন্য। মানে এটা হচ্ছে যারা ট্যাক্স অফিসে কাজ টাজ করছে তাদের জন্য। ঠিক আছে, চিন্তা করেন না, আমার লোড হইতেই আপনার কল শেষ হয়ে গেল, ও মনে ওয়াশরুম থেকেও চলে আসবে এর মধ্যে। না, এই যে আমি মোবাইল থেকে ট্রাই করছিলাম, হয়েছে। আমি আস্তে আস্তে দেখতেছিলাম যে আসলে স্টাডি হাব। হ্যাঁ, এই যে এটা এখানে দেখেন না, লোডিং টেকিং টু লং। এটা স্মুথ করে না ওরা, আসলে একটু মানে টাইম লাগবে, এটা আই ডোন্ট নো, নাকি আমাদের দেশের নেটই এত স্লো। হ্যাঁ, না আমি বাকিদেরটাও পাইনি এখনো। রেশিও এগুলা একটা ট্র্যাপের মতো, মানে আপনার টাইমের মধ্যে শেষ করতে হবে হোয়াটএভার। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে আপনি কয়েকটা কোয়েশ্চেন করতে করতেই দেখবেন ঠিক হয়ে গেছে, এবং এটা ট্র্যাপে পড়বেনই। রেশিওটা রেশিও না মানে যে কোনো কোয়েশ্চেন আনসার করার সময় ট্র্যাপে পড়ে যাবেন, এই ট্র্যাপটাকে আপনাকে ওভারকাম করতে হবে। যেমন আপনি যখন একটা কোয়েশ্চেন করতেছেন, মনে হবে আর 10টা মিনিট দিলে মনে হয় আরো খুব বেটার দিতে পারবো, ক্যালকুলেশনটা করে দেখি। ওই ট্র্যাপটা আপনাকে ওভারকাম করতে হবে। হোয়াট এভার, আপনার হয়তো বা রেশিও 4টা ক্যালকুলেট করছেন, আপনি 4টাই এক্সপ্লেন করেন, এত বেশি দেওয়ার দরকার নাই। আপনি পরের কোয়েশ্চেনে মুভ করেন। So, এই ট্র্যাপটা আপনাকে একটু করতে হবে। ওইটা রাখবো, টাইম পাইতেছি না আমি। আমার আমার ঝামেলা হয়ে গেছে। আমি একটা, আচ্ছা আমি ক্লাস শেষ করে বলতেছি। একটা নতুন একটা জিনিসে আমি পুরো হয়ে গেছি, মানে এইদিকে এত ব্যস্ততা বাড়ছে। কি রে ভাই, আমি তো নেট তো ঠিকই আছে। আমি মোবাইল থেকে লগ ইন করছিলাম আস্তে আস্তে, মোবাইলেও টাইম নিচ্ছিল, বাট লগ ইনটা হয়েছিল। বাট স্টাডি হাবটা
প্র্যাকটিস করা উচিত আপনাদের, মানে ইটস এ ভেরি গুড রিসোর্স। মানে আপনাদের, বিশেষ করে আমরা গ্রুপটা যেভাবে করেছি দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, বাট আইএস আইএফআরএস গুলোর রেসপেক্টিভ কোশ্চেন প্র্যাকটিস করার জন্য স্টাডি হাব ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আপনি ক্যাপলান বিপিপি করতেই পারেন অফকোর্স, বাট স্টাডি হাবটা করলে একদম পুরো আপনার ওই এক্সাম এনভায়রনমেন্টের কনটেক্সট আপনি পেয়ে যাবেন, যে আপনি এক্সামেও একইভাবে অ্যান্সারটা করবেন। কারণ বিপিপি ক্যাপলান তো আপনি পেন এন্ড পেপারে করতেছেন, So, ওই ইন্টারাকশনটা দেখা যায় একটু প্রবলেম হয় যখন আপনি রিয়েল টাইম প্র্যাকটিস গুলো করেন। প্র্যাকটিস আর কুইজ, কুইজ গুলো আসলে অত না, মানে কুইজ গুলো হচ্ছে ছোট কোয়েশ্চেন, বাট পাঁচটা, বাট মেইন হচ্ছে প্র্যাকটিস। এক একটা টপিকে ধরেন, যেমন আইএফআরএস এ প্রায় 12-15টার মতো কোয়েশ্চেন ছিল আইএফআরএস 15-এ। সেই 15টার মধ্যে যদি কিছু কোয়েশ্চেন আজকে আমরা একটু দেখতে পাইতাম, তাহলে ইট উড বি বেটার। আই ডোন্ট নো এটা কেন এরকম। হয়ে গেছে, এটা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন কি করা। ও, খুবই প্যাথেটিক ব্যাপারটা, বললাম না ওর ওয়াশরুম হয়ে যাবে তাও এটা কানেক্ট হবে না। রাত ভাই একটু ওয়েট করি আমরা, মানে আসলে ইন্টারনেট কানেকশনটা খুব ঝামেলা করতেছে আমাদের। সরি অনলাইনে যারা আছেন। আপনারা একটু কেউ একটু জয়েন করে থাকিয়েন তো, মানে জাস্ট মিউট করে রাখেন, কারণ রাহাত ভাই আবার বেরোয় গেলে। না, রাহাত ভাই আছে। রাহাত ভাই সরি, আমাদের আসলে নেটটা আমরা সুইচ করে স্টাডি হাবটা একটু ট্রাই করছিলাম যে আসলে লগ ইন হয় কিনা, বাট সামহাউ কোনোটা থেকেই হচ্ছিল না। আমরা মোবাইল ডাটা দিয়েও ট্রাই করলাম। আপনার তো ভালো ঠান্ডা লাগছে। যায় না আর, এটা এক একজনের এক এক জিনিস ধরছে, অনেকের অ্যালার্জি অথবা চুলকানো ধরছে, অনেকের এই যে এটা কাশি, এটা ভ্যাকসিনের মোস্ট প্রবাবলি সাইড এফেক্ট। এই যে সামনে তো আসতেছে আপনার তো তাহলে নাইটমেয়ার টাইম। আমরা কি স্টাডি হাবের কোনো পিডিএফ দিছিলাম আপনাদের গ্রুপে? একটা গ্রুপে পিডিএফ দেওয়ার কথা, ওইখানে দেখবো কোশ্চেন গুলো আছে কিনা। হ্যাঁ, না বাট একটু একটু দেখাই দিই আসলে, হোম টাস্ক তো দিতেই পারি।
দেখি একটু ওয়েট করি, সমস্যা নাই। এরকম কোথাও আছে আপনার? আমরা তো স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশনটা হুম দেখেছি। হুম অন পসিবল সিচুয়েশন আর কি কি আসতে পারে এখানে কিছু কতটা কন্ডিশন চলে আসে? না, বাট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন না, যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি লাস্ট 5 to 6 ইয়ার্স এর ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন দেখলেই হবে। এর উপরে আর যাওয়ার দরকার নেই। যেমন আপনি এখন 25-এ এক্সাম দিবেন, তো 20 পর্যন্ত দেখলেই আরাম। ওই ওগুলোর মধ্যে আপনি পাবেন। ওকে। এবং কোনো কারণে যদি আপনি 20-এর কোয়েশ্চেন না পান, আমাকে আপনি বলবেন, আমি ফার্স্টের কোয়েশ্চেন আপনাকে দিয়ে দিই। এই যে অলরেডি কোয়েশ্চেন আছে, আপনার গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপে, ফর ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন, ওইখান থেকে আপনি পাবেন। এখনো কি এরকমই দেখাচ্ছে? হ্যাঁ রাহাত ভাই, জি, একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। প্লিজ ভাই, আমরা একটা জায়গায় স্ট্রাগল করতেছি খুব, আপনি প্রশ্নটা জি করে ফেলেন এর মধ্যে। জি, এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে তাহলে কত মার্কের আসতে পারে? এইখান থেকে 4 মার্কের কোয়েশ্চেন থাকতে পারে, 3 থেকে 4 মার্ক। 3 থেকে 4 মার্কের কোয়েশ্চেন থাকতে পারে। আমরা যতটুকু ব্যবহার করেছি হুম ফাইন্যান্সিয়াল পজিশন অথবা প্রফিট অ্যান্ড লস, মানে একটা বিমা আছে হুম এর একটা মাস্ট। রেশিও অথবা পজিশন। হুম 20 মার্ক। সো বেসিক্যালি আমাদের 20 মার্ক তো আর আরো বেশি কভার হয়ে গেছে। যেমন রেশিও, এখন আপনি সিঙ্গেল এন্টিটি থেকে যদি করেন, রেশিওর ফর্মুলা তো এগুলাই থাকবে, ডেসক্রিপশনটা এগুলাই থাকবে। সো এটা প্র্যাকটিসটা করতে হবে জাস্ট। সো টেকনিক্যালি আমরা আসলে এখন শুধু 2টা টপিক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে সিঙ্গেল এন্টিটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এইটা। সো সেই ক্ষেত্রে আসলে খুব বেশি প্রবলেম হবে না, আমরা টাইমলি হোপফুলি সিলেবাস শেষ করতে পারবো। এবং সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য আমাদের যেই নলেজটুকু দরকার, সেটা আমি এবং আনিস ভাই হচ্ছে গ্রাজুয়ালি দিচ্ছি। যেমন আইএস গুলো আপনি গ্রাজুয়ালি পাচ্ছেন। সো আই বিলিভ এখানে আর কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু যেগুলো যাচ্ছে এগুলো আপনি কিন্তু ইনপুট করে যাবেন, এগুলো কোনো কাজ থাকবে না। আহ ওগুলো আসলে টাচ করতে হবে না, কারণ ওগুলা আনিস ভাই যেগুলো করাচ্ছেন ওগুলা সর্ট অফ ওই আগেকার বেসিকের জিনিসগুলো দিয়ে কভার করছেন। সো উনি যখন প্র্যাকটিসটা করাবেন তখন অটোমেটিক্যালি এটা কভার হয়ে যাবে। এবং জাস্ট বিফোর ফাইনালাইজিং দা মানে প্র্যাকটিস অথবা প্রিপারেশন, আমি হয়তো বা 2টা ক্লাস নিব, সেটা হচ্ছে এই পুরা রিভিশনের জন্য। সো তখন এমনিতেও টাচ হয়ে যাবে। সো আইএলটিএস গুলোর একটা ছোট সামারি আমি দিব আপনাদেরকে। হ্যাঁ, এটা স্টাডি হাবের হচ্ছে পিডিএফ ভার্সনটা, এটা গ্রুপে আছে, আমি যে মাত্র দিলাম। তো আমার কাছে আসলে পিডিএফটা ছিল, বাট পিডিএফটার মধ্যে হচ্ছে এইগুলা নাই, ওই প্র্যাকটিস গুলা নাই, এটা একটু ডিফিকাল্ট। আহ আমরা একটা কাজ করি, আমরা এক্সাম কিট থেকে 3-4টা কোয়েশ্চেন করি, তাহলে তাহলে আই থিঙ্ক এটা বেটার হবে। এন্ড এক্সাম কিটের কোয়েশ্চেনটা করে তারপরে আমরা আসলে আপনাদেরকে এই দাঁড়ান, হয়েছে ফাইনালি। ইটস আ গ্রেট থিং। আমরা প্র্যাকটিস কোয়েশ্চেনে চলে যাব। আমরা রিসেট করে দেই, কনফার্ম রিসেট। আমার কিছু করা ছিল, আমি সব রিসেট করে দিলাম। আমি কোন চ্যাপ্টার থেকে করব? আইএফআরএস 15, এই যে, রাইট। আমি ক্লিক করলাম, আমি এখন প্র্যাকটিস স্টার্ট করব। টোটাল কয়টা কোয়েশ্চেন আছে? 12টা কোয়েশ্চেন। দেখেন অনেক কোয়েশ্চেন, কিন্তু 12টা কোয়েশ্চেন করলে হয়ে যাবে।
সো লেটস সি আমরা আসলে কোয়েশ্চেন গুলো একটু আনসার করতে পারি কিনা। ওকে, ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি বলেছে আমাদেরকে? রাহাত ভাই শুনতে পাচ্ছেন? আপনি আছেন আমাদের সাথে? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমরা একটু রিকোয়ারমেন্টটা পড়ে আমরা এই কোয়েশ্চেন গুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করব। সো আমরা যেহেতু কম্পিউটার বেসড এক্সাম দিব, সো কম্পিউটারে প্র্যাকটিস করাটাই মোর কনভিনিয়েন্ট এন্ড আমি মনে করি মোর ইফেক্টিভ। What profit or loss on contract should be OC recognized in a statement of profit or loss for year ended 31st March 2009? মানে হচ্ছে কতটুকু আপনি প্রফিট অর লস দেখাবেন, রাইট? রেকগনাইজ প্রফিট অর লস দেখাবেন, তার মানে এটা রেভিনিউ অথবা কস্ট না, ওই যে স্টেপ 3 রেকগনাইজ প্রফিট কতটুকু সেটুকু আপনাকে বলছে। OC signed a contract provide office cleaning services. ওকে, এটা মোস্ট প্রবাবলি গত ক্লাস থেকে আসবে ব্যাপারটা, একটু জাস্ট দেখেন। For a client for a period of 1 year from 1st October 2008 for a fee of $500 per month. একটু ভালো করে দেখেন আমার রিপোর্টিং ডেট কবে? 31st March 2009। আমি কবে থেকে এই সার্ভিসটা দেওয়া শুরু করছি? 1st October। প্রতি মাসে আমি কত করে টাকা নেই? 500। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে 6 মান্থের আমি রেভিনিউ দেখাতে পারবো। The contract required the client to make one payment or OC covering all 12 months service in advance. The contract cost OC estimated $300 per month for wages. তার মানে আমার 500 হচ্ছে টোটাল রেভিনিউ, 300 হচ্ছে কস্ট। OC received 6,000 on 1st October 2008। তাহলে OC 600 মানে 6,000 যে রিসিভ করছে সে কত দিনের জন্য রিসিভ করছে? এটা 1 বছরের জন্য। এখন আপনি আমাকে বলেন এই বছরে মানে আমার এই বছরে 31st মার্চে কতটুকু প্রফিট দেখাবে সে? রেভিনিউ না কিন্তু। 106। একটু জাস্ট আমাকে বলেন আপনারা, অ্যাগ্রিড হইলে আমি ওই আনসারটাই দিব এবং এখানে ওই অপশন গুলাই থাকবে। অ্যাগ্রিড সবাই? আমরা একটু ক্লিক করে দেখি কি হয় আমাদের আনসারটা। প্রবলেম নাই, যদি ভুলও হয় আমি বুঝবো যে ওর লজিকটা কি ছিল, আর ঠিক হলে তো ঠিকই। অ্যাবসলিউটলি রাইট। 300 এটা হচ্ছে আমার কস্ট আর 500 হচ্ছে আমার ইনকাম। তাহলে ইনকাম থেকে কস্ট যদি আমি বাদ দিই 200, আর কত মাস? 6 মান্থ। অ্যাগ্রিড, অ্যাবসলিউটলি ফাইন। Select drop down box entry to be recorded statement of LP for the year ended 30 September 2002 in accordance with IFRS 15 contract with customers। আমার ইনক্লুড রেভিনিউতে কত হবে? রেকগনাইজ আমি কতটুকু কন্ট্রাক্ট অ্যাসেট হিসেবে দেখাবো না কন্ট্রাক্ট লাইবিলিটি হিসেবে দেখাবো, অ্যামাউন্টটা কত? বুঝতে পারছি কথাটা? সো এখানে আপনাকে আগে বের করতে হবে কত টাকা রেভিনিউ, কত টাকা কন্ট্রাক্ট অ্যাসেট, এন্ড কন্ট্রাক্ট অ্যাসেট হলে অ্যামাউন্টটা কত। ওকে, আচ্ছা তাহলে আপনি একটু জাস্ট পড়ে ফেলেন আপনাদের সিনারিওটা কি বলছে। এলপি রিসিভড অ্যান অর্ডার টু সাপ্লাই 10,000 ইউনিট অফ প্রোডাক্ট এভরি মান্থ অফ ফর 2 years, রাইট? তার মানে হচ্ছে $10,000 হচ্ছে প্রতি মাসে হয় 2 বছরের জন্য, ওর এখানে ইনফরমেশন বলা আছে। The customer had negotiated a low price of $200 per 1,000 units and agreed to pay $12,000 in advance every 6 months. তার মানে ও বেসিক্যালি হচ্ছে 10,000 ইউনিট প্রতি মাসে সেল করে, বাট যদি কাস্টমার 1,000 ইউনিট সে কিনে তার মানে $200 করে পার 1,000 ইউনিটের কথা ও বলছে, বাট ও পে করতেছে কত? 12,000। তাহলে 1,000 ইন্টু 200 কত হয় দেখেন তো? তাহলে আলটিমেটলি হচ্ছে $12,000 পে করছে অ্যাডভান্স, এবং কত মান্থের জন্য? 6 মান্থ। তার মানে হচ্ছে 12,000 এখন পে করবে, 6 মাস পরে আবার 12,000 পে করবে। দ্য কাস্টমার মেড ফার্স্ট পেমেন্ট অন 1st July 2002। তাহলে কাস্টমার ফার্স্ট পেমেন্টটা কবে করছে? 1st July 2002। আর ওর রিপোর্টিং ডেট কবে? তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। তাহলে এইখানে ওর কত মাস অ্যাডভান্স ও রিসিভ করে ফেলছে? 3 মাস। তাহলে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ওর রেভিনিউ কত হবে, আর সেকেন্ড হচ্ছে ও কতটুকু বেশি পেয়ে গেছে, তার মানে বেশি পাইছে। এলপিস ইয়ার এন্ডেড যেটা আমরা বললাম অলরেডি, রাইট?
30 সেপ্টেম্বর। তাহলে এখন আপনি আমাকে বলেন রেভিনিউ কত? আমরা অপশন দেখে ফেলি, রেভিনিউ কত হবে? 12,000 তো 6 মাসের জন্য, ঠিক না? বাট ও কতটুকু রেভিনিউ দেখাতে পারবে আর 30 সেপ্টেম্বর? তাহলে 6,000। ওকে, জাস্ট আমরা একটু দেখে নিই যে আসলে আনসারটা কি হয়, রাইট? এরপর ইন রেভিনিউ ফর দ্য ইয়ার এন্ডেড এন্ড রেকগনাইজ আ, কি হবে এটা? কন্ট্রাক্ট অ্যাসেট আর কন্ট্রাক্ট লায়াবিলিটি? অ্যাসেট হবে, মানে লায়াবিলিটি। কত টাকা হবে? সবাই কি অ্যাগ্রিড? প্রবলেম নাই যদি আমার এখানে আসলে কোনো ভুল হয়, আমি ঠিক চিকলাম, পার্সপেক্টিভটা বোঝার ট্রাই করলাম, বাট ঠিক হওয়ার চান্সেস ইজ ভেরি হাই বিকজ আই নো দ্য লজিক। আমি টোটাল 12,000 টাকা পাইছি, তার মধ্যে এই 12,000 টাকা হচ্ছে 6 মাসের জন্য, তাহলে আমি রেভিনিউ রেকগনাইজ করতে পারবো 3 মাসের জন্য, তাহলে 6,000 টাকা আমার রেভিনিউ। বাট আমি টাকা পেয়ে গেছি কত? টোটাল 12,000, তাহলে ব্যাংক ডেবিট 12,000, রেভিনিউ ক্রেডিট 6,000, আর বাকি 6,000 হচ্ছে আমার ডিফার্ড ইনকাম, কন্ট্রাক্ট লায়াবিলিটি। ক্লিয়ার কথাটা? এটা একটু, এটা কোথাও বলে না, এটা হচ্ছে ও অর্ডার পায় আর কি, বাট এই অর্ডার তো আসলে ওর আলটিমেটলি ইনভয়েস হয় নাই। হুম, ঠিক আছে। সো আপনাকে এদিক ওদিক ঘুরাবে, বাট আপনাকে সিং থাকতে হবে। আমি তাহলে বুঝতে পারতেছি, তাহলে বেশিক্ষণ কন্টিনিউ না করলে হবে। আই থিঙ্ক আপনারা কিছুটা বুঝতে পারতেছেন। পুরা ভুল, মানে সেকশন এ এবং বি তে আইদার 2 অর 0। ওকে, এরপর 3 নাম্বার, অ্যাকর্ডিং টু আইফারএস 15 রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার হুইচ টু অফ দ্য ফলোইং ইন্ডিকেটস হাউ ডিটি শুড রেকর্ড দ্য ট্রানজেকশন ইন ইটস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ। তার মানে এখানে ডিটি কি করছে? রিসিভ করছে অর্ডার কাস্টমারের থেকে, দ্য প্রোডাক্ট উইথ এ সেলস ভ্যালু অফ 900,000 ইনক্লুজড আর ডিপোজিট উইথ অ্যান অর্ডার 90,000। তার মানে ও ইমিডিয়েটলি অর্ডারের সাথে 90,000 ডিপোজিট করে দেয়। অন 31st March, DT had not obtained credit reference of has not determined it will meet this order। মানে কি? ও একটা অর্ডার রিসিভ করছে, বাট এখন কোশ্চেন হচ্ছে ও যে কাস্টমারের থেকে অর্ডারটা রিসিভ করছে, কাস্টমারের ক্রেডিট রেফারেন্স যদি না পায় ও তার সেল করবে না ওর কাছে, ঠিক না? এবং ও ক্রেডিট রেফারেন্স পায় নাই এখনো পর্যন্ত, বাট ও তো $90,000 অলরেডি রিসিভ করে ফেলছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এইটাকে আমি কি করব? আমি কি পুরোটা রেভিনিউ হিসেবে রেকগনাইজ করব, নাকি 90,000 আমি কন্ট্রাক্ট লায়াবিলিটি হিসেবে দেখাবো, নাকি 90,000 রেভিনিউ হিসেবে দেখাবো এবং 90,000 আমি রেকগনাইজ করে ফেলবো? বাট আমি তো প্রোডাক্ট দেইনি এখন, ঠিক না? তাহলে আমরা জাস্ট চিন্তা করে নিই, 90,000 কে আমরা কন্ট্রাক্ট লায়াবিলিটি হিসেবে দেখাবো, দেখি আনসার কি বলে। ও কি বলছে দেখেন, ক্রিয়েট আ কন্ট্রাক্ট লায়াবিলিটি ফর $90,000, আমরা অ্যান্সার করছি, বাট আনসার হচ্ছে ডু নট ইনক্লুড এনি অ্যামাউন্ট ইন রেভিনিউ। দেখেন, দ্য কারেক্ট অ্যান্সার আর সি অ্যান্ড ই। এখানে দুইটার কথা বলছিল, ঠিক না? বাট আমরা শুধু ই দিছি, এই জন্য হয়নি। আমাদের যে ভুল হয়েছে তা না, আমার সি এবং ই দেওয়ার দরকার ছিল। আমি বুঝাতে পারছি কথাটা কেন আসলে এটা আমি জাস্ট ইচ্ছা করে একটা ভুল দিয়ে দেখি। কোয়েশ্চেনটা হচ্ছে আমরা এই 90,000 যে পেলাম, 9 লাখ হচ্ছে সেলস ভ্যালু ছিল, সেলস প্রাইস ছিল, বাট আমি কাস্টমারের ক্রেডিট রেফারেন্স পাইনি। তার মানে কি আমি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবো না? 90,000 তো আমি পেয়ে গেছি, তাহলে হয় আমি এটা রিফান্ড করবো, নয়তো তার সাথে আমি পরবর্তীতে যদি কখনো ক্রেডিট আমার রেফারেন্স পাই অ্যাডজাস্ট করবো। সো এটা আমার জন্য অব্লিগেশন। এটা একটু আপনারা আমাকে বলেন, এটা হচ্ছে ওই যে স্টেপ গুলার মধ্যে থেকে আসা।
কোয়েশ্চেনের প্যাটার্ন গুলা কিন্তু এরকমই হবে। সো স্ট্যান্ডার্ড প্যাটার্নটা বোঝানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে, যেমন এখন আপনারা যেটা করবেন বাসায় আইএস যেগুলো শেষ হয়েছে ওগুলোর স্টাডি হাফ প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, তাহলে কত হবে অ্যান্সারটা বলি। 40% কমপ্লিট হবে, রাইট? তাহলে 40% যদি হয়, ওর টোটাল কস্ট কত ছিল? টোটাল কস্ট, টোটালটা করে হচ্ছে তার 40% আপনি করবেন, ঠিক না? এটার 40% কত? 45%, সরি, 5 অপশন আছে। তো এখানে আমরা সিনারিওটা পড়ি, দেখেন আপনারা কোন জায়গাটায় ভুল করছেন। গভর্নমেন্ট কন্ট্রাক্ট, রাইট? গভর্নমেন্ট কন্ট্রাক্টের আমার ও কাজ শুরু করছে কবে? 1 সেপ্টেম্বর 2023 তে, রাইট? ওকে, এবং 1 সেপ্টেম্বর 2023 তে যে কাজটা শুরু করছে, পারফরমেন্স অব্লিগেশন আন্ডার দ্য কন্ট্রাক্ট আর টু বি স্যাটিসফাইড ওভার টাইম, যেটা আমরা এমনিতেও জানি। বেসড অন দ্য প্রপোর্শন অফ দ্য রোড কনস্ট্রাক্ট, দ্য কন্ট্রাক্ট ইজ অ্যাসেট 45% কমপ্লিট অ্যাট ব্রিগার্স ইয়ার এন্ডেড। ও, এখানে আমরা একটা ছোট ভুল করছি, সেটা হচ্ছে এই 45% ইনপুট মেথডে না আউটপুট মেথডে, আমি তো আসলে জানি না, কারণ ও তো পার্সেন্টেজ অফ কমপ্লিশন বলছে, বাট ও তো আর এটা বলে নাই যে এটা আমার ইনপুট মেথড বলছে না। এখন আপনি এটার উপর যদি 45% করেন আসলে জিনিসটা ঠিক হবে না, কেননা আমার এখানে কস্ট কত টাকা অলরেডি ইনকার্ড হয়েছে, মানে 30 জুনের আগে, সেটার ইনফরমেশন অলরেডি দেওয়া আছে। খেয়াল করে দেখেন, কস্ট টু প্রিপেয়ার ডেলিভার টেন্ডার অগাস্ট 2023 1800, কস্ট ইনকার্ড অন কনস্ট্রাকশনস 1 সেপ্টেম্বর 2023 30 জুন 2024। এই যে আলটিমেটলি দ্য কস্ট টু প্রিপেয়ার, খেয়াল করে দেখেন আপনার রিকোয়ারমেন্টটা কি বলছে, হোয়াট অ্যামাউন্ট ইনক্লুড কন্ট্রাক্ট কস্ট ইন প্রফিট অর লস ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2024। এই যে 1.8 মিলিয়ন, ওর এক্সপ্লেনেশনটা কি? কস্ট আর রেকগনাইজড অ্যাজ ইনকার্ড, মানে যতটুকু আপনি ইনকার্ড করেছেন regardless of stage of completion, the 1.8 million tender costs are recognized as an expense rather than asset because they are not incremental। মানে হচ্ছে এইটা বেসিক্যালি হচ্ছে আমার ক্যাপিটালাইজ কস্টের কতটুকু আমি আসলে রেকগনাইজ করতে পারবো আমার পিএনএল এ। So, এটা রিলেটেড টেকনিক্যাল আর্টিকেলটা একটু দেখে নেন, দেখলে হয়তো বা কিছুটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এইখানে আমাদের ভুলটা কি ছিল। এইটা আই বিলিভ পারবেন আপনারা। এটা হচ্ছে ওই যে গতকালকের কোয়েশ্চেন থেকে আসছে। এখানে ডিসকাউন্ট সরাসরি বলে দিচ্ছে ওরা। আচ্ছা, এটি আমরা করি আজকে। বাকি যে 5-6টা থাকে এটা একটু বাসায় আপনারা করে ফেলেন। লেট মি নো যদি, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, আমি আবারও বলছি যে আপনি জাস্ট
করতে থাকেন, ভুল হইতেই থাকবে, কোনো প্রবলেম নাই। বাট এটা আপনি যত বেশি সিনারিও করবেন, যত বেশি প্রবলেম সলভ করবেন, তত আপনার ব্রেইন আসলে এই জিনিসগুলো হেল্প করবে আপনার সেলগুলোকে, যে কোয়েশ্চেন কিভাবে হয়। আর আপনি যদি বেশি থিওরি কনসেপ্ট নিয়ে চিন্তা করেন, কনসেপ্ট ভালো আছে বাট আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, নলেজ ভালো অ্যাপ্লাই করতে পারতেছেন না, লাভ নাই তো, ঠিক না? তাহলে কত হবে অ্যান্সারটা? এগ্রি? What amount revenue will be included in Jollyter's profit or loss on 1st April? তাহলে ওর ইয়ার এন্ড কবে? 30th June, right? Okay. On 1st April 2023, Jollyter negotiated a contract with Sandy Beach to provide it with 100 units of raw materials per month for 6 months. The contract price $2,000, which Jollyter invoiced to Sandy Beach start of the contract. তার মানে ওর কন্ট্রাক্ট স্টার্ট হচ্ছে এপ্রিলে, এপ্রিল মে জুন, রাইট? ও 3 মাসের রেভিনিউ দেখাতে পারবে। সানডে বিচ ক্যান ক্লেম 5% ফ্রম পেমেন্ট। এটা তো আসলে সেটেলমেন্ট ডিসকাউন্ট, এটা আসলে আমার রেভিনিউর সাথে কোনো রিলেশন নাই। 30 days, এটা যখন ও দিবে, যদি 30 days এর মধ্যে দেয়, এটা আমার সেটেলমেন্ট ডিসকাউন্টের সাথে যাবে। তাহলে আলটিমেটলি আমার এই যে 2000 হচ্ছে আমার 6 মান্থের জন্য, রাইট? এর মধ্যে ও কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবে এই বছর? 3 মাস। তাহলে 3 মাসের জন্য কত হয়? 5% কিন্তু ট্রেড ডিসকাউন্ট না, ভালো করে দেখেন। 5% কিন্তু সেটেলমেন্ট ডিসকাউন্ট। 5% will be dealing with receivable, যদি সে 30 দিনের মধ্যে পে করে, রাইট? ওকে, এখন এখন আসেন হচ্ছে নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে, এটা যেহেতু ক্যাশ ডিসকাউন্ট, ভালো করে খেয়াল করে আমি ফার্স্ট ডাবল এন্ট্রিটা কি দিব? তাহলে ফার্স্ট ডাবল এন্ট্রি আমি দিব হচ্ছে আমার রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। নাও আমাকে এই পর্যন্ত কোনো সমস্যা নেই, বাট আমার যে ভেরিয়েবল কনসিডারেশনটা, এটা তো ভেরিয়েবল কনসিডারেশন, মানে আমি পেতেও পারি আবার নাও পেতে পারি, মানে লাইক 30 days এর মধ্যে সে ক্লেমও করতে পারে আবার নাও করতে পারে। বাট এখানেও কি বলছে খেয়াল করে দেখেন, বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স ইট ইজ হাইলি লাইকলি টু ডু সো। তার মানে এটা ও ক্লেম করতে পারবে। সো আমি জাস্ট, আপনি সি বলছেন, সি কেন? ওকে, আমি মইন ভাইটা দিয়ে আগাই। এ কেন হইল? এ হইল এই কারণে, এই পর্যন্ত যদি হইতো আমার এ হইতো না, শুধু এই লাইনটার কারণে আমার এ হয়েছে। মনে আছে আমরা যখন বেকারের ইনফরমেশনটা করছিলাম, তখন আমি কি বলেছিলাম, যে যদি ভ্যারিয়েবল কম্পোনেন্টটা আমার হাইলি লাইকলি, অথবা ভ্যারিয়েবল কম্পোনেন্ট পাবো কি পাবো না এটা আমি যদি শিওর হয়ে যাই, তখন সেটা আমাকে কনসিডারেশন নিতে হবে। তাহলে আমি যে আমার রেভিনিউ এখান থেকে $1000 পাবো, এটা কিন্তু শিওর অলরেডি আমি বলতেছি, কেননা কাস্টমার 5% ডিসকাউন্ট ক্লেম করবে, যদিও এটা ট্রেড ডিসকাউন্ট না, বাট এটা ভেরিয়েবল কম্পোনেন্ট অফ রিসিভেবল, রাইট? ভেরিয়েবল কম্পোনেন্ট অফ ইনকাম। সেই ক্ষেত্রে আমাকে এই 5% বাদ দিয়ে হচ্ছে আলটিমেটলি রেভিনিউটা রেকগনাইজ করতে হবে। আমি কথাটা বুঝাইতে পারছি? যদি আমার এই লাইনটুকু না বলতো, তাহলে কিন্তু কিচ্ছু করা লাগতো না। এই যে লাস্টের লাইনটা বলছে না, বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স ইট ইজ হাইলি লাইকলি টু ডু সো। বুঝাইতে পারছি কথাটা? পয়েন্টটা ক্লিয়ার? ওকে। বাট আইএফআরএস 15 আসার আগে এটা কিন্তু এমন ছিল না। আইফোন 16 আসার আগে আমি কি করতাম, এটা একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আইফোন 16 আসার আগে আমি রেভিনিউ হিসেবে দেখাইতাম 1000 এবং রিসিভেবল হিসেবে দেখাইতাম 1000। ক্লিয়ার? এখন এই যে রেভিনিউ হিসেবে যে আমি 1000 দেখাইছি, আমি এই 3 মাসের জন্য বলতেছি, এই 1000 আমি পরবর্তীতে যখন পাবো, আমি কি তখন আর 1000 পাবো? ও তো বলতেছে ওর ডিসকাউন্টটা নিবে, তাহলে আমি কত পার্সেন্ট কম পাবো? 5% কম পাবো। ওই 5% কে আমরা বলছি ডিসকাউন্ট অ্যালাউড, মানে ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড আমার জন্য একটা এক্সপেন্স ছিল, যেটাকে আমরা এক্সপেন্স হিসেবে
$50 রেকর্ড করতাম এবং রিসিভেবল ক্রেডিট করে দিতাম 50। তার মানে ডাবল এন্ট্রি হয়ে যেত তখন এইভাবে যে আমার ব্যাংক ডেবিট লাইন 50, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট 50, রিসিভেবল ক্রেডিট 1000। এটা আগে হইতো, বাট এখন আমি IFRS 15 যখন আসছে তখন আমাকে প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী এটা আমাকে রেভিনিউর সাথে অ্যাডজাস্ট করতে হবে। যদি কোনো আমার ডিসকাউন্ট থাকে ট্রেড ডিসকাউন্ট বাদে, ট্রেড ডিসকাউন্ট হলে তো স্ট্রেট 5% বাদ হয়েই যেত, কারণ ইনভয়েসও তো আর আমার 1000 যাইতো না, ইনভয়েসে 950 যাইতো। বাট যদি এটা সেটেলমেন্ট ডিসকাউন্ট হয় এবং সেই সেটেলমেন্ট ডিসকাউন্টটা কাস্টমার নিবে এই সার্টেনিটি যদি আমি পাই, তখন আমার রেভিনিউ 950 বুক করতে হবে, আই ক্যান নট বুক 1000। ক্লিয়ার? ডিফারেন্সটা ক্লিয়ার? ওকে, এখন কি বুঝতে পারতেছি? আজকে তাহলে এতটুকুই থাক। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। অ্যান্ড অফকোর্স আমি রিকমেন্ড করব আপনাদেরকে যে আইএস গুলো শেষ হয়ে যাচ্ছে এই আইএস গুলো একটু আপনারা ঝালাই করে ফেলেন, মানে ঝালাই বলতে প্র্যাকটিস গুলো করে ফেলেন। সো এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সো থ্যাংক ইউ সো মাচ।